তারা কিন্তু একটা আন্দোলনকে নোংরা ডিরেকশন দেয়। রিলেভেন্স পাওয়ার জন্য কিছু লোক পলিটিক্স করছে, এটা আগে অ্যাকসেপ্ট করুন। তাদের মুভমেন্টটা ভীষণ 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 কোয়েশ্চেন মার্ক। দেখুন, সিজেপি কে নতুন এজেন্ডা খুঁজতে হবে, আদারওয়াইজ দে হ্যাভ টু ওপেন দ্য শো। আর টেররিস্ট অর্গানাইজেশন ওরা আপনার আমার ডিসকাশন, একটা অসাধু অর্গানাইজেশন needs to be successful once to prove its presence. Deep state repeatedly fails in India. নমস্কার, পডকাস্ট বাই রেনেসার আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এই মুহূর্তে সব থেকে হট টপিক, মানে ট্রেন্ডিং টপিক। এই মুহূর্তে যে খবরটা ইনস্টাগ্রামে ট্রেন্ডিং, যে খবর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ধামাকা মাছিয়ে দিয়েছে, সেটা হলো সিজেপি, ককরোচ, আরশোলা। এই আরশোলারা এই মুহূর্তে ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে বলে তারা দাবি করছে। আর আরশোলাদের দাপটে ভারত সরকারের শিক্ষামন্ত্রী তিনি রিজাইন পর্যন্ত করে দিয়েছেন। আরশোলাদের দাবিতে এই মুহূর্তে ছারখাড় হয়ে গেছে সরকার। সত্যি কি হয়েছে এটা নিয়ে আলোচনা করব। মিথ ভার্সেস সত্যি, সেটা জানার জন্য এই মুহূর্তে দেশের অন্যতম স্ট্র্যাটেজিস্টকে আমি আমার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আসুন প্রথমেই তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন দেশের অন্যতম স্ট্র্যাটেজিস্ট এবং এই বাংলার অত্যন্ত বিখ্যাত একজন স্ট্র্যাটেজিস্ট যারা স্ট্র্যাটেজি তৈরি করে, শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, কেমন আছেন? ভালো আছি, নমস্কার, স্বাগত। থ্যাংক ইউ। আমি আপনার কাছ থেকে একটু জেনে নেবো, এই স্ট্র্যাটেজিস্ট কথাটা তো আমরা সবাই শুনি, আমিও বলি, কিন্তু সত্যি আমি জানি না। আপনার প্রোফাইলটা যদি একটু দর্শকদের আপনি বলেন। বেসিক্যালি প্রেজেন্টলি আমি গত বহু বছর ধরেই স্ট্র্যাটেজির সাথে যুক্ত এবং স্ট্র্যাটেজিক স্টাডিজ নিয়ে যুক্ত। আমার নিজের একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, P3 বলে, পিপল পলিসি পলিটি। আমরা ফরেন অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ডিফেন্স অ্যাফেয়ার্স এইসব নিয়ে কাজ করি এবং স্ট্র্যাটেজিক স্ট্যান্ড, অ্যানালিটিক্স, রিসার্চ এসব নিয়ে আমাদের বাঞ্চ অফ স্কলার্স আছে এবং ভেরি প্রাউডলি বলছি আমাদের অল ওভার দ্য ওয়ার্ল্ড স্কলার্স আছে যারা বিভিন্ন টপিক নিয়ে কাজ করে এবং বিভিন্ন টপিক এক্সিকিউশন লেভেলে কাজ করে। শুধু রকম আমরা পেপার ওয়ার্কস করি না, উই অলসো ওয়ার্ক ইন এক্সিকিউশন লেভেল। সো প্রচেষ্টা চলতেই থাকে কোনো না কোনোভাবে। সো দিস ইজ এ স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক যেটা আমি ফাউন্ড করেছি, P3 বলে, অ্যান্ড দ্যাট ইজ ওয়ার আই ওয়ার্ক অ্যাট দিস মোমেন্ট। আর এবারে আমার মনে হয় আমরা আরও একটু ইস্যুভিত্তিক হয়ে যাই এবং সেই ইস্যুভিত্তিক হতে গিয়ে আমার যেটা এই মুহূর্তে প্রচণ্ড ট্রেন্ডিং, সিজেপি, নিট অ্যাসপিরেন্টস, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ধর্মেন্দ্র প্রধান। যাই হোক, ধর্মেন্দ্র প্রধান এখন সিন থেকে আউট, তিনি আউট হয়ে গেলেন। এরপর এডুকেশনাল রিফর্ম নিয়ে যে কথা হচ্ছে, অ্যাজ আ স্ট্র্যাটেজিস্ট আমি আপনার কাছে জানতে চাইবো যে সিচুয়েশন এখন যেরকম জায়গায় রয়েছে, একটা যেটা বারবার সরকার পক্ষ থেকে বলা হচ্ছিল বা বিভিন্ন সরকারের পক্ষে যারা কথা বলেন তারা বলছিলেন যে একজন এডুকেশন মিনিস্টারকে সরিয়ে দিলেই কি পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবে। বিকজ স্বাধীনতার পর থেকে আমাদের এডুকেশন নিয়ে বারবার অভিযোগ উঠেছে যে জাস্ট ছেলে খেলা হয়েছে। রিফর্ম মানে আমরা সবসময় আমাদের ভারতীয়দের এটা একটা টেন্ডেন্সি, আমি অ্যাজ আ জার্নালিস্ট যেটা দেখেছি, সেটা ABC যে কোনো পার্টিই হোক, যে যখন আমার প্রবলেম হচ্ছে আমি প্রবলেমটাকে ফোকাস করছি, প্রবলেমটাকে আমি সলভ করছি। মানে আমার যখন কোনো রোগ হচ্ছে আমি রোগটাকে ফোকাস করছি, অপারেট করছি, সেইটুকু অংশ বের করে নিয়ে আসছি। বাট এই যে রোগটা ছড়িয়ে যাওয়ার, ক্যান্সারের মতন যে সম্ভাবনা, এবং সেটা যে ছড়িয়ে গেছে, সিস্টেমটা যে পচে গেছে, এটাকে কি করে আমি পরিষ্কার করব, শুদ্ধিকরণ করব, এটা সদিচ্ছা বা এটার প্রক্রিয়া কোনোটাই কিন্তু ভারতবর্ষে আজ পর্যন্ত, ইয়েস আই রিপিট, আজ পর্যন্ত হয়নি। দেখুন, এডুকেশনে একটা সব থেকে ভালো দিক আছে আর একটা সব থেকে ডেঞ্জারাস দিক, ওই একটাই পয়েন্ট, সেটা হচ্ছে ইট ক্যান বি উইথ এভরিবডি অ্যান্ড এনিবডি। এডুকেশন সবার কাছে থাকতে পারে এবং থাকা উচিত, সবার কাছে যেতে পারে এবং যাওয়া উচিত, কিন্তু কে সেটা কিভাবে অ্যাবজর্ভ করছে সেটা তার সোশিও পলিটিক্যাল স্ট্যান্ডের উপরে নির্ভরশীল। আপনি সেম বই যদি আপনার বাড়ির বাচ্চাদের পড়ান, সেম বই যদি একটা বস্তি নিবাসী একটা বাচ্চাকে পড়ান, সেই বাচ্চাটা যখন পড়বে তার সোশিওলজিক্যাল যে প্রেজেন্সটা আছে, চারিদিকে ঝামেলা ঝাঁটির মধ্যে সে বইটা পড়ছে, তার একটা প্রপার এনভায়রনমেন্ট নেই ওই বইয়ের অ্যাকচুয়াল মেট্রিক্সটা মাথায় নেওয়ার। আমরা আমাদের বাচ্চাদের একটা প্রপার যখন পড়াই, একটা পড়ার জায়গা করে দিই, একটা সুন্দর শান্ত পরিবেশ করে দিই। এই যে ইকোলজিক্যাল একটা প্রেশার,
একটা সোশিওলজিক্যাল প্রেশার, একটা একটা হোলসাম এনভায়রনমেন্টাল প্রেশার, এটার কিন্তু একটা কন্ট্রিবিউশন আছে হোয়াইল ইভ্যালুয়েটিং এডুকেশন। আমরা বারবার বলছি এডুকেশন সবার কাছে সমানভাবে পৌঁছবে। সেই সমানভাবে পৌঁছাতে তো বেসিক একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। সরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার বেসরকারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার এক না। সরকারি স্কুলের, উইথ অল ডিউ রেসপেক্ট বলছি, টিচারদের ব্যবহার বেসরকারি স্কুলের টিচারদের ব্যবহার এক না। আমি বলবো যদি সরকারি স্কুলের বেসরকারি স্কুলের টিচারদেরকেও যেন আইনের একটা মাত্রায় আনা হয়, যেন তাদের বিহেভিয়ারাল অডিট হয়, যেন তারা যখন একটা গরিবের বাচ্চার সাথে কথা বলবে সে যেন ততটাই সম্মানজনকভাবে কথা বলা উচিত যেভাবে সে একটা কোনো মিনিস্টারের ছেলেকে বলবে বা সমাজের কোনো উচ্চস্তরের বাচ্চার সাথে কথা বলবে। পয়েন্ট হচ্ছে হি ইজ এ টিচার, তাকে দেখে বাচ্চাটা শিখবে, তাকে একটা এক্সাম্পল হতে হবে। এই ছোট 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 জিনিসগুলো কিন্তু একটা কালেকটিভ এডুকেশন পলিসির ইমপ্লিমেন্টেশন প্রসেসের একটা অংশ। এরপরের প্রশ্ন আমার, যে টিচাররা, আপনি টিচারদের বিহেভিয়ার নিয়ে কথা বলছেন, আমি তাদের ইনক্যাপাবিলিটি নিয়ে কথা বলবো, যে এটা কি খুব অ্যাকসেপ্টেবল? এটা তো পুরো আনঅ্যাকসেপ্টেবল যে একজন টিচার যাচ্ছেন, একজন টিচার যখন একটা গ্রামের স্কুলে পড়াচ্ছেন বা শহরের স্কুলে পড়াচ্ছেন, নিজের বাচ্চাকে তিনি ভালো স্কুলে পড়ান, কিন্তু যখন তিনি কোনো স্টুডেন্টকে পড়াতে যাচ্ছেন যে স্কুলের হয়তো তিনি টিচার, সেখানে তিনি চেষ্টা করেন যে কখন আমি স্কুলটাকে একটা ঠিকঠাকভাবে ম্যানেজ করে বাড়ি চলে আসব এবং আমি আমার ডিউটিটাকে ডেলিভার করব না, মানে ফাঁকি দেব। এই যে একটা কি বলবো, মানে মানসিকতা, এটা কি, মানে এটা আমি খুব হয়তো খুব সাধারণ কথা বলছি, কিন্তু এই ছোট ছোট জিনিসই তো এডুকেশন সিস্টেমটাকে ধ্বংস করে দিচ্ছে। ম্যাডাম, আমরা এমন একটা দেশের নিবাসী যেখানে মেট্রো রেলের যে এসকালেটারগুলো আছে না, ওটা দিয়ে দেখবেন দৌড়ে দৌড়ে ধাক্কাধাক্কি করে একটা লোক অফিস যায় শুধু 2-3 ঘন্টা এক্সট্রা ঘুমোতে পাওয়ার জায়গা পাওয়ার জন্য। সুতরাং যে লোকটা দৌড়ে যাচ্ছে এটা এক্সপেক্ট করবেন না সে অফিসে গিয়ে বিরাট কাজ করছে। এরকম লোক, এরকম মাইন্ডসেট আমাদের সোশ্যালি হয়ে গেছে। আপনি কিছু না, আমি বিভিন্ন দৈনন্দিন জিনিসে দেখুন না, সামাজিক মাইন্ডসেটটা পাবেন। একটা টিচার তো সমাজের বাইরের কেউ নয়। একটা ট্রেন এসে দাঁড়ালে আমরা ওয়েট করি না লোক নামবে আমরা উঠবো, আমরা কি করি, ওরাও নামবে আমরাও উঠি, একটা বিরাট ক্যাওস কমোশন সৃষ্টি করি। কেন? আমাদের মাথায় এই স্মল উইন্সগুলো সবসময় কাজ করে, যে আমি একটু টাইম চুরি করে নেবো, আমি একটু ওই নিজের জন্য একটু জায়গা, একটু স্পেস চুরি করে নেবো, এবং ওই ছোট ছোট উইনগুলো অ্যাজ ইফ অ্যাডিটিভভাবে আমাকে একটা বিরাট সাকসেস দেওয়ায়। দিস ইজ এ রং মেন্টালিটি। টিচারকে আগে বুঝতে হবে যে সে সমাজ তৈরি করার দায়িত্বে আছে, তার জন্যে তাকে আগে নিজের সাথে নিজেকে কাউন্সেলিং করতে হবে, তবে সে গিয়ে একটা বাচ্চাকে কাউন্সেলিং করতে পারবে। দেশ রাষ্ট্র গড়া ইজ নট এ ওয়ান টাইম অ্যাক্টিভিটি, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস, এবং সেটা তাই করতে হবে। একজনের দায়িত্বও নয়, কখনোই নয়, এটা একটা সম্মিলিত কখনোই নয়। এরপরে আমার প্রশ্ন, যে সিজেপি নিয়ে যে জনস্রোত বলা হচ্ছে, সিজেপি নিয়ে যে উন্মাদনা, ভারতের নতুন প্রজন্ম, নতুন সমাজ এবং বিশেষ করে একটি দল, তারা তো ভীষণভাবে আনন্দিত, উৎসাহিত, উৎফুল্ল। তো এইরকম একটা দল বা এরকম একটা এক দল যুবক আমরা বলতে পারি, এখনও সে পার্টি হিসেবে স্বীকৃতি পায়নি, আবেদন করেছে কিনা উই ডোন্ট নো, কিন্তু এই দলটা কি নরেন্দ্র মোদী সরকারকে একটা খুব প্রবলেমে ফেলে দিল? কারণ ভারতের এই মুহূর্তের যে অবস্থান জিওপলিটিক্যালি, যে জায়গায় ভারত রয়েছে, ভারত যথেষ্ট বিদেশের মাটিতে আমি বলতে পারি নরেন্দ্র মোদী গোল দিচ্ছেন এইরকম একটা জায়গায়, বা অন্তত একটা জায়গা করতে পেরেছেন। এইরকম একটা জায়গায় ভারত অভ্যন্তরীণভাবে যদি এত বিজি হয়ে যায়, ভারত বাইরের কাজ করবে কি করে? দেখুন, আমি না খুব একটা ইন্টারভিউ দিতাম না, তো একদিন যখন প্রথম ইন্টারভিউ দিলাম তো সেটা দিয়ে আমি কোনো ফিডব্যাক পাইনি। তারপরে অনেকগুলো ইন্টারভিউ দেওয়ার পর একজন আমাকে, খুব পরিচিত একজন বড় ব্যক্তি, আমাকে ফোন করে বললেন, তোর না ইন্টারভিউগুলো বসে শোনা যায় না। তখন আমি একটা জিনিস রিয়েলাইজ করেছিলাম যে এই লোকটা আমার বাজে ইন্টারভিউগুলো শুনেছে। আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? আনলেস অ্যান্ড আনটিল দের ইজ এ ক্রিটিসিজম, তার মানে ইউ আর ডুইং নাথিং। ক্রিটিসিজম হবে। সাউথ ব্লকে যদি আপনি ঢোকেন, সেই সাউথ ব্লকের ভিতর দিয়ে যখন আপনি যান, একটা সাইলেন্সের আওয়াজ পাবেন। কেন জানেন? ওখানে সবাই জানে তারা একা হাঁটে না, তাদের সাথে তাদের চেয়ারটা হাঁটে, আর এই চেয়ারের পিছনে একটা বিশ্বাসের রাস্তা হাঁটে। প্রতিটা মিনিস্ট্রিতে না, যারা যারা বসে থাকে মিনিস্টারের চেয়ারে, তারা হঠাৎ করে ওয়ান ফাইন মাইনিং ঘুম থেকে উঠে একটা অফার লেটার পায়নি, ইউ আর দ্য মিনিস্টার অফ দিস অ্যান্ড দিস মিনিস্ট্রি অফ ইউনিয়ন অফ ইন্ডিয়া। নো, তাদের একটা পলিটিক্যাল জার্নি আছে।
তাদের সাথে একটা বিশ্বাসের রাস্তা আছে। তো নরেন্দ্র মোদী আজকে এত বছর পলিটিক্স করে 4 ডিকেডস ধরে পলিটিক্স করেছেন বিফোর হি বিকেম দ্য প্রাইম মিনিস্টার, এত বছর ধরে মুখ্যমন্ত্রী ছিলেন, তো তাকে তো চ্যালেঞ্জ ফেস করতেই হবে ওখানে বসে। এটাই তো পার্ট অ্যান্ড পার্সেলস অফ দ্য জব। আমি বারবার একটা কথা বলছি, শুনুন, সিজেপি কত বড় চ্যালেঞ্জ, ওয়াশিংটন কত বড় চ্যালেঞ্জ, জামাত কত বড় চ্যালেঞ্জ, পাকিস্তান কত বড় চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ তো চেঞ্জ হতে থাকবে। ফেস অ্যান্ড ফেজ অফ চ্যালেঞ্জ, ফেস অ্যান্ড ফেজ চেঞ্জ হতে থাকবে চ্যালেঞ্জে। চ্যালেঞ্জ তো ওই চেয়ারের কাছে আসতেই থাকবে। তার জন্যই তো এত পারিষদ, এত লোক, এত মানুষ, এত স্ট্র্যাটেজিস্ট, এত এনএসএ, এত এত পিপল টু ওয়ার্ক ফর হিম। লেফট রেজিমের যারা লোক বা লেফটিস্ট যারা, তারা বলছেন যে এই সরকার, ককরোচ জনতা পার্টিও আশা করছে যে এই সরকার আর বেশি দিন নেই। তো লেফটের বহু মানুষের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছে যে জাস্ট কাউন্ট করো, আব কুছ হি দিন বাকি হ্যায়, নরেন্দ্র মোদী জানেওয়ালা। তো এইটা কি মানে সিজেপি এমন একটা থ্রেট হয়ে গেল, তাতে কি বিজেপি সরকারের 2029টা খুব টাফ? 2014 যখন নরেন্দ্র মোদী প্রথম ইলেক্ট হন, 2015 সালে উনি গুয়াহাটিতে একটা সভা করেছিলেন। যখন উনি গুয়াহাটিতে সভাটা করছেন, তখন গুয়াহাটিতে কিন্তু বিজেপি সরকার হয়নি, তখন লেফট ছিল ওখানে, কংগ্রেস ছিল ওখানে, সরি। তখন লেফটরা বলছিল আর কুচি দিন কুচি দিন বল, কুচি দিন গিনতে গিনতে লেফট 0 থেকে আবার একে ফিরে এলো। তো তারাও তো বদলাচ্ছে। শুনুন, আমার কাছে একটা অবাক লাগে, সিজেপির কালার তিরঙ্গা দিয়ে শুরু করেছিল, ইফ ইউ রিমেম্বার, তিরঙ্গা, মাঝখানে ককরোচ। কালকে দেখলাম সিজেপি রেড, পরশু সিজেপি অন্য কোনো কালার হয়ে যাবে, হু নোস। পয়েন্টটা হচ্ছে লেফটরা বিবৃতি দিচ্ছেন, তারা মিছিলে যাচ্ছেন, রেলেভেন্স পাচ্ছেন, লেফটের কর্মীদের তো কিছু একটা অ্যাক্টিভিটিতে জড়িত হতে হবে। প্রশ্ন যে আন্দোলনটা তো যারা নেট অ্যাসপিরেন্টস তাদের নিয়ে, তাদের মা বাবা যারা সন্তানকে হারিয়েছে তাদের নিয়ে, তো তারা মঞ্চে দেখতে পাচ্ছি না, বা থাকলেও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা এত খুশির দিনে কিছু বলছেন না। অভিজিৎ দীপকে তিনি একদম স্টেজ রিলেভেন্স পাওয়ার জন্য কিছু লোক পলিটিক্স করছে, এটা আগে অ্যাকসেপ্ট করুন। বাট দে আর নট ডুইং পলিটিক্স। হু আর নট ডুইং পলিটিক্স? সিজেপি, তারা পলিটিক্যাল পার্টি। কিউট, আই আন্ডারস্ট্যান্ড দে আর কিউট, বাট আমার একটু ওদের কিউটনেসের প্রতি কোয়েশ্চেন আছে। পলিটিক্যাল যদি তারা না হয়, তাহলে পলিটিক্যাল স্টেটমেন্টস যখন তারা করতে চায়, কেন করে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সিজেপি করা লোকজনগুলোর স্টেজে কেন সোরস ফান্ডেড লোকজনগুলো ওঠে? আচ্ছা, তারা যদি পলিটিক্যাল না হয়, তাহলে এতগুলো পলিটিক্যাল লিডার তাদের স্টেজে এসে বসে কেন বয়ানবাজি করে? তারা যদি পলিটিক্যাল না হয়, তাদের প্রতিটা মিছিলে পলিটিক্যাল অ্যালাইনমেন্ট কেন থাকে? তারা বলছে সাপোর্ট করতে এসেছে, এমনি এসছে, স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করতে। ওকে, অ্যাকসেপ্টেড, ভেরি গুড। তার মানে তাদেরকে পলিটিক্যাল সাপোর্ট তাদের আছে, সেটা তো স্বীকার কর আগে, যে তোমার পলিটিক্যাল সাপোর্টটা আছে। নেট কারা দেয়? 14, 15, 14 তো খুবই ছোট বলছি, 15, 16, 17, 18, ম্যাক্স টু ম্যাক্স, দ্যাটস ইট। এই বাচ্চাগুলোর মধ্যে 18 বছর আগে তো তারা ভোট দিতে পারে না, এদের তো পলিটিক্যাল রাইটস নেই। এরা কারা? এরা হচ্ছে কিছু লোক যাদের কিছু পলিটিক্যাল অ্যাওয়ারনেস আছে, কিছু লোক যারা পুরোপুরি মেন্টালি একটা টিনেজ থেকে অ্যাডাল্টহুডের দিকে এগোচ্ছে। বাট আপনি বলছেন যে রেলেভেন্স পাওয়ার জন্য তারা এটা করছে। এটা নয়, লেট মি ফিনিশ। নেটের না, এই নেটেদের ব্যবহার করে রেলেভেন্স পাওয়ার জন্য লড়াইটা লড়ছে হচ্ছে সিজেপি অ্যান্ড ফিউ পলিটিক্যাল ফ্রেন্ডস অফ সিজেপি। ইন্ডিজোট রেলেভেন্স যাদের দরকার সবাই লড়ছে। উদ্ধব ঠাকরে ছিল, অখিলেশ ছিল, নেম এনিবডি, আর রাহুল তো সব জায়গায় ছিল। 8 ঘন্টা ধরে পার্লামেন্ট করলো, তাতে গিয়ে মোদিকে কোনো কোয়েশ্চেন করতে পারলো না। মোদির বাড়িতে গিয়ে কোয়েশ্চেন করতে গিয়ে অ্যারেস্ট হলো। লোকে ঘাসে মুখ দিয়ে চলে। বাট যেভাবে লাঠি চালানো হয়েছে দিল্লি পুলিশের তরফ থেকে, ইন্টেলিজেন্সের দিক থেকে বা অ্যাজ আ স্ট্র্যাটেজিস্ট, আপনার কি মনে হয় যে এটা একটা মানে ম্যাসিভ ভুল পদক্ষেপ? ম্যাসিভ ভুল। এর থেকে খারাপ, এর থেকে অ্যাগ্রেসিভ, এর থেকে মানে আই ডোন্ট নো, আই শুড ইউজ দ্য ওয়ার্ড ইরেসপন্সিবল স্টেপ একটা অ্যাডমিনিস্ট্রেশনের হতে পারে না। কিন্তু আমি একথা কিন্তু বলেও বলে দিচ্ছি, সিজেপির একটা অংশ চেয়েছিল এই ঘটনা ঘটুক, টু ক্রিয়েট অ্যান এজেন্ডা। আমি আবারও বলছি, বারবার বলছি, সব জায়গায় বলছি, নেট পরীক্ষার্থীরা রাষ্ট্রের অ্যাসেট। নেটের বাচ্চাগুলো রাষ্ট্রের কাছে ভালোবাসার সেন্টিমেন্টের জায়গা। কিন্তু
এই নেট পরীক্ষার্থীদের সামনে রেখে যারা পলিটিক্যাল গেইন করার চেষ্টা করছে, দে আর ক্রিমিনালস। এই পলিটিক্যাল গেইন করার চেষ্টার যে এন্টায়ার অ্যালগরিদমটা আছে, সেটা সময়ের সাথে সাথে একদিন বেরোবে। আমি এখানে জুড়ে দেবো উমর খালিদকে নিয়ে। এখানে উমর খালিদের বাবা তিনি গেছেন, তাকেই মঞ্চে দেখা গেছে। ভারত তেরে টুকরে হোঙ্গে এই স্লোগান উঠেছে। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা একমত হতে পারি না হতে পারি, তাকে এমনভাবে মানে একটা পোস্টারে আমি দেখলাম একজন মেয়ে মেরে ফেলার কথা তো বলা হয়েছে, মেরে ফেলার কথা বলা হয়েছে, পাউট করছে। মানে আমি বলতে বাধ্য হচ্ছি যে এটা কি, হোয়াট ইজ দিস, মানে দেশের অসভ্যতামি। এবং আরও অনেক কিছু জেস্চার যেভাবে করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে। আমি জেনজিদের কাছে প্রশ্ন করব, জেনজিরা তাদের বাবা মাকেও কি এইভাবে করেন? আমরা আমাদের গুরুজনকে আমাদের ভারতবর্ষ শিখিয়েছে। এই যে জেনজি নাম করে বা জেনজিকে সামনে রেখে যারা এই লড়াইটা লড়েছে, জেনজি লড়াই তো আমি শুধু ইন্ডিয়াতে দেখেছি তা নয়, আমি বাংলাদেশেও খুব ক্লোজলি ফলো করেছি। আই ওয়াজ ভেরি ক্লোজ টু অ্যানালাইজ বাংলাদেশ। আমি আপনাকে বলছি, এদের ভিতরে যে পলিউশনটা আছে, যে পলিউটেড এলিমেন্টসগুলো আছে, তারা কিন্তু একটা আন্দোলনকে নোংরা ডিরেকশন দেয়। আপনি যদি দেখবেন 99% যারা মাইকের সামনে এসে কথা বলতে চাইছে, সেই 99% আর ডাফার্স। বাট এই জেনজির যারা অ্যাকচুয়াল এলিমেন্ট, যারা সত্যি সাফারার ডিউ টু দিস এডুকেশনাল পলিসি, তারা কষ্ট পাচ্ছে, মার খাচ্ছে, কিন্তু তারা অ্যাকচুয়াল লেভেলে কথা বলেছে হয়তো 10 to 15%। কিন্তু সেই মেরিটটা কথা বলার সময়ই আপনার বেরিয়ে আসবে। একটা বুদ্ধিমান লোকের সাথে কথা বলছেন যে না একটা বানাওয়াটি লোকের সাথে কথা বলছেন, when the direction of discussion will proceed, যখন এগোতে শুরু করবো তখনই বুঝতে পারবো ও বাবা এর তো কিছুই নেই ভিতরে। তার মানে আপনি বলছেন যে যারা সামনে এসছে, সৌরভ দাস, তারপর আমাদের অভিজিৎ দীপকে বা এক্স আরও একজন ছিল, আমি নামটা মনে করতে পারছি না, তো এরা যারা এসেছিল বা যাদেরকে আমরা সিজেপির মঞ্চে দেখছি, তার মানে আপনি বলছেন যে এরা ফ্রাস্ট্রেটেড, এদের কোনো ফ্রাস্ট্রেশন ছিল? ফ্রাস্ট্রেশন, প্রভোকেশন অ্যান্ড সামওয়াট মোটিভেশন। কোনো রকম মোটিভেশন ছাড়া একটা লোক এই মুভমেন্টটা করছে। এবং এই মুভমেন্টটা একটা জিনিস লক্ষ্য করবেন, সোনম ওয়াংচুকের মুভমেন্টটায় সোনম ওয়াংচুক কিন্তু কাউকে শিকন্ডি করে লড়েনি। সোনম ওয়াংচুক নিজে ফাস্ট করেছে, নিজের মতো করে নিজের পয়েন্টসগুলোকে পেশ করেছে। তাকে নিয়েও তো এখন কত রকমের গভর্নমেন্ট ডাইরেক্ট তার সাথে কথা বলেছে। আর সেই সোনম ওয়াংচুককে কি ট্রিটমেন্টটা দিল, যেই মুহূর্তে উনি তার ফাস্ট ভাঙলেন, এরা সবাই তাকে স্ল্যাং করতে শুরু করে দিল। আচ্ছা একবারও ভেবে ওয়াংচুক মারা যাক এটা চেয়েছিলেন অনশন করতে করতে? সাচ এ ব্যাড থিং টু আন্ডারস্ট্যান্ড। কতটা দুঃখজনক একটা জিনিস হতে পারে বলুন তো। তারা সোনম ওয়াংচুককে কখন একটা মানুষ থেকে টপিক বা ইস্যুতে কনভার্ট করে ফেলেছে, এটা সোনম ওয়াংচুক নিজেই হয়তো আজকে ডেটে বুঝতে পেরেছে। এই মানুষকে ইস্যু তৈরি করা ইজ এ ডেডলিয়েস্ট সাইন অফ আ পলিটিক্যাল পার্টি। তারপরে কি করে সিজেপি বলতে পারে যে তারা পলিটিক্যাল নয়? একটা নির্দিষ্ট পলিটিক্যাল এজেন্ডা নিয়ে তারা কাজ করছে। অভিজিৎ দীপকের একটা ইন্টারভিউ শুনছিলাম, যেখানে অভিজিৎ দীপকে পরিষ্কার বলছেন যে नहीं मुझे राजनीति नहीं करना है, मुझे तो ऐसे मैं तो ऐसे ही आ गया, तो अभी तो जो वो मांग रहे थे সেটা তো তারা পেয়ে গেছেন, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন। বাট কি রিফর্ম হবে আই ডোন্ট নো, কি রিফর্মেশন তারা চাইলেন, বেসিক যে এজেন্ডাগুলো কি, প্যারামিটার্স কি চেয়েছেন, ডেডলাইন কি দিয়েছেন, ইমপ্লিমেন্টেশন, মনিটরিং, অবজারভেশন কি চেয়েছেন, উই ডোন্ট নো। কিন্তু যেটা চেয়েছেন তারা সেটা পেয়েছেন। তার মানে এবার তাদের আন্দোলন কি থেমে যাবে? অভিজিৎ দীপকে এই সেম কাজটা বস্টনে করতে বলুন তো, স্বতঃস্ফূর্তভাবে, নন পলিটিক্যাল স্বতঃস্ফূর্তভাবে। এই সেম কাজটা অভিজিৎ দীপকে বলুন না যে একটু ইরানে গিয়ে করে আসতে। এই সেম কাজটা অভিজিৎ দীপকে বলুন না ইসরায়েলি করে আসতে। এই সেম কাজটা ভারতের যন্তর মন্তরে করা যায়, বিকজ আমাদের এখানে ডেমোক্রেসি আছে। ডিকটেটরশিপ নিয়ে বারবার কথা বলছে না, গ্লোবাল ডিকটেটরশিপ সম্বন্ধে ওর কোনো আইডিয়া নেই। আর আইডিয়া থাকলেও হি ইজ নট মোটিভেটেড টু সে দ্যাট। পয়েন্টটা খুব সিম্পল ম্যাডাম। পয়েন্টটা হচ্ছে অভিজিৎ দীপকে বলছে আমি পলিটিক্যাল নই। অরবিন্দ কেজরিওয়ালের সাথে কে কাজ করতো? আমি। অরবিন্দ কেজরিওয়ালের টিমের লোক হচ্ছে এই দীপকে, সে তার কমিউনিকেশনস দেখতো। হঠাৎ করে এর মনে হতো শুরু করলো যে আমি পলিটিক্যাল নই, ওয়ান ফাইন মর্নিং, আর আমাদের সেটা মেনে নিতে হবে। মানে ওর কি পাস্টটা পুরো মুছে গেছে, ভুলে গেছে?
সব কিছু ভুলে যেতে শুরু করলো, ভুলে গিয়ে এখন হঠাৎ করে সিঙ্গাপুরে কিছু মিষ্টি মিষ্টি মিটিং করলো, হঠাৎ করে বস্টন আপ ডাউন করলো, হঠাৎ করে ইন্ডিয়াতে এলো, হঠাৎ করে এসে স্বতঃস্ফূর্ত কাজকর্ম শুরু করলো, হঠাৎ করেই সে নেটের ছাত্রছাত্রীদের হাইজ্যাক করে তাদের বিরোধিতাগুলোকে হাইজ্যাক করে ইস্যু তৈরি করে মার্কেটে চলে গেল নন পলিটিক্যাল হয়ে। হাউ কিউট। তার মানে কি গোটা পৃথিবীর, আপনি যেটা বলতে চাইছেন সেটার পরিপ্রেক্ষিতে আমি একটা প্রশ্ন করছি, যে এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে ভারতের যে স্ট্যান্ড, নরেন্দ্র মোদী ভারতকে রিপ্রেজেন্ট করছেন, ভারতের যে স্ট্যান্ড সেখানে নরেন্দ্র মোদী শুধু তার রিপ্রেজেন্টেশন করছেন। সেই নরেন্দ্র মোদী, আমি নরেন্দ্র মোদী ব্যক্তিকে বলছি না, ভারতের প্রধানমন্ত্রী মানে ইন্ডিয়ার এই 140 কোটিরও বেশি মানুষের যিনি রিপ্রেজেন্ট করছেন, সেই নরেন্দ্র মোদী গোটা ওয়ার্ল্ডকে দেখিয়ে দিয়েছে যে হোয়াট ইজ ইন্ডিয়া, হোয়াট ওয়াজ ইন্ডিয়া এটা আমরা জানি, আমরা বইয়ে পড়েছি, হোয়াট ইজ ইন্ডিয়া সেটাও দেখিয়ে দিয়েছেন, দেখাচ্ছেন। ভারতের যে চান্সেস সেগুলো কি এতটাই উজ্জ্বল ছিল যে ওয়ার্ল্ডের কাছে এটা একটা থ্রেট, আর সেই জন্যই কি এটা গোটা ওয়ার্ল্ডের একটা চক্রান্ত? দেখুন, ছিল, কথাটা খুব খারাপ, আছে এবং আরও বড় হবে, প্রথম কথা। দ্বিতীয় কথাটা আমি বলছি, নরেন্দ্র মোদী অ্যাজ এ প্রাইম মিনিস্টার, বহু লোকের বহু ক্রিটিসিজম থাকতে পারে, বহু লোকের পলিটিক্যাল ডিফারেন্সেস থাকতে পারে। আমি খুব কাছ থেকে যেই জিনিসগুলো অ্যানালাইসিস করার সুযোগ পেয়ে বুঝেছি, পলিটিক্যাল সাইডটা আমি যাচ্ছি না, হি ইজ এ গুড লিসনার। সেকেন্ড জিনিসটা হচ্ছে উনি কমিউনিকেট ওনার টিমের সাথে খুব করেন, টিমের কথা শোনেন। ফরেন অ্যাফেয়ার্সে ভারতবর্ষ যে নজিরবিহীন প্রেজেন্সটা দেখিয়েছে এই ডামাডোলের বাজারে, যেখানে 60-65% অফ দ্য ওয়ার্ল্ড তারা কাইনেটিক এনগেজমেন্টে ব্যস্ত, সেখানে ভারতবর্ষের এখানে আমার আপনার ডিসকাশন কী নিয়ে হয়, ওয়ার্ল্ড কাপ ফাইনালে অমুক প্লেয়ার রান পাবে কি না, আমরা গ্যাসের দাম বাড়ছে, ডিমের দাম কমছে কি না, এই নিয়ে হচ্ছে আমাদের আলোচনা, উইচ ইজ অলসো রেলেভেন্ট। বাট বাকি যে 65% অফ দ্য ওয়ার্ল্ড আছে, তাতে যে কোয়েশ্চেনগুলো আস্ক করা হচ্ছে যে অমুক অংশটা এখনও অস্তিত্ব আছে কি না, অমুক বাড়িগুলো উড়ে বেরিয়ে গেছে কি না, অমুক এনার্জি স্টেশনটা আর এক্সিস্ট করে কি না, তার কারণটা কি জানেন তো? ইন্ডিয়া ব্যালেন্স ডিপ্লোমেসিতে মাস্টার করেছে নিজেকে, এটা বুঝতে হবে। আমি বারবার বলছি, আমি সব জায়গায় বলি এই কথা, বন্ধু এবং শত্রুর কনসেপ্ট কিচ্ছু নেই ফরেন অ্যাফেয়ার্সে। ফরেন অ্যাফেয়ার্সে হচ্ছে অ্যালাইনমেন্ট, নন অ্যালাইনমেন্টের কনসেপ্ট। ফরেন অ্যাফেয়ার্সের মেইন কনসেপ্ট হচ্ছে সুবিধেবাদী, আমি সুবিধে যেখান থেকে পাবো, আমার রাষ্ট্র যেখান থেকে সুবিধা পাবে, আমি সেই অ্যালাইনমেন্টে যাব। সেইভাবে সে অ্যালাইন করেছে বিভিন্ন সময় আমেরিকার সাথে, সে অ্যালাইন করেছে বিভিন্ন সময় রাশিয়ার সাথে, সে অ্যালাইন করেছে বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশের সাথে। কিন্তু তাহলে ভারতের এই অভ্যন্তরে যারা রয়েছে, আদার যে পলিটিক্যাল পার্টিসগুলো, অপোজিশন, সেই অপোজিশন তো তাকে সবসময় বিদ্রুপ করতে, মানে আমি যদি বললে ভুল হবে না, বোধহয় প্রচুর মানুষ আছেন যারা মোদি হেটার। When you cannot beat somebody, hit them. সিম্পল। দেখুন, একটা জিনিস বুঝবেন, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা G20 সিট নিই না, আমরা G20 প্রেসিডেন্সি করি। আজকের ডেটে দাঁড়িয়ে আমরা ব্রিক্সের অংশ নই, আমরা ব্রিক্সের প্রেসিডেন্সি করছি এবছরই, এই সেপ্টেম্বর মাসে আছে। আজকের ডেটে দাঁড়িয়ে বিমস্টেক, ব্রিক্স, SCO, ইউ নেম এনিথিং, আড়াই মডেল তৈরি হচ্ছে। রাশিয়া ইন্ডিয়া বায়োল্যাটারাল রিলেশনশিপ আগামী দিনের সব থেকে বড় সাস্টেনেবল মডেল হতে চলেছে ইন্ডিয়া। কিন্তু কি করে, ভারতের এইটাই যদি গ্রাফ হয়, তাহলে ভারতের অভ্যন্তরে যারা থাকেন তাহলে তো সেটার বিষয়ে নিশ্চয়ই তারা পলিটিক্যালি হিট হয়ে যাচ্ছে। তো বোঝার চেষ্টা, মানে আপনি বলছেন নরেন্দ্র মোদী আসাতে বা থাকাতে, নট নরেন্দ্র মোদী, বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। দেখুন, আমি আবারও বলছি একটা কথা, নরেন্দ্র মোদীর বয়স হয়েছে, আমি কোনোদিনই মেনে নিতে পারবো না যে সেই ভদ্রলোক তার বছরের পর বছর প্রাইম মিনিস্টার থাকবেন। বাট উনি যে রোড ম্যাপটা তৈরি করে দিয়ে যাচ্ছেন, যদি বিজেপি অ্যাজ এ পলিটিক্যাল ইউনিট, আমি বিজেপি করি না, আমি পলিটিক্যাল পার্টির লোক নই, আমি জানি না বিজেপির কি পলিটিক্যাল এজেন্ডা আছে। বিজেপি যদি ঠিক সাকসেসার ঠিক জায়গায় বসায়, বিজেপি এমন কিছু সাইন দেখাচ্ছে যে সাইনটা এটা বোঝাচ্ছে যে বিজেপি ইজ গোয়িং টু লাস্ট লং। এখনো আফটার সিজেপি আমি বলছি। বাট সিজেপি বলছে, বামেরা বলছে যে নরেন্দ্র মোদী আর মানে যাওয়াটা সময়ের অপেক্ষা। দেখুন, বামেরা তো ইংরেজিটাও বলতো না, আমরা তো বলছি ইংরেজিতে কথা, তো সেটা ছাড়ুন না, ওনাদের আই হ্যাভ ইমেন্স রেসপেক্ট টু দেম। পৃথিবীতে এরকম খুব কম এরকম খুব কম পণ্ডিত দেখেছি যারা এটা জানে বিজেপি কী প্রবলেম, এটা জানে
কংগ্রেসের কী কী প্রবলেম, এটা জানে ডেমোক্র্যাটসদের কী কী প্রবলেম, এটা জানে রিপাবলিকানসদের কী কী প্রবলেম। পৃথিবীর যে কোনো প্রবলেম জিজ্ঞেস করুন, তাদের কাছে সলিউশন আছে। শুধু এটা জানে না যে তাদের কি করে পলিটিক্যালি রিকভার করতে হবে। জিজ্ঞেস করলেই বলবে এটা একটা থিওরি, জিজ্ঞেস করলেই বলে এটা একটা পড়াশুনো। অফকোর্স পড়াশুনো তো সবাই করতে চায়, পড়াশুনো তো সবাই করতে চায়। আমি বারবার একটা কথা বলছি, ইফ ইউ নিড টু গেট রেসপেক্ট, আর্ন ইট। আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটাকে না একটা প্রসেসের মধ্যে আনা দরকার। আমি কোনো সাংবাদিককে পছন্দ করি না, তার সাংবাদিকতা পছন্দ করি না, দ্যাট ডাজন্ট গিভ মি রাইটস যে আমি সেই ভদ্রমূলক বা ভদ্রমহিলার গায়ে হাত তুলব। একদিক দিয়ে ডেমোক্রেসি হয় না, একদিক দিয়ে আপনি কোঅপারেশন হয় না। আপনি যখন মারছেন তখন ওটা আপনার তখন ঠিক হয়েছে তেজ, আর আপনি যখন মার খাচ্ছেন তখন ওটা ডেমোক্রেসি ডেমোক্রেসি বলে চিৎকার করবেন। গণতন্ত্র তো ভাই কোনো তন্ত্রমন্ত্র না, ইটস এ প্রপার সায়েন্স। এই বিজ্ঞানটাকে তো বুঝতে হবে, রেসপেক্ট করতে হবে। একদম। আমি বলছি ইন্টারনাল সিকিউরিটি এবং এক্সটার্নাল সিকিউরিটি, এই দুটো নিয়ে আমি এক্সটার্নাল সিকিউরিটি বা ফরেন অ্যাফেয়ার্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এই জায়গাগুলোতে ভারত এখন একটা দিশা দেখাচ্ছে। ভারত মানে একেবারে এক একটা জায়গায় আমরা দেখছি যে যেভাবে স্পিচ আসছে, যেভাবে বক্তব্য রাখছে, যেভাবে হ্যান্ডেল করছে। তো ওয়ার্ল্ড লিডার্সদের মধ্যে সবথেকে পপুলার লিডারের নাম হচ্ছে নরেন্দ্র মোদী। তো এই নরেন্দ্র মোদী যদি এতটাই পপুলার হয়, ঠিক আছে, মানুষ একজন পপুলার হলে তাকে ঈর্ষা করবে, এটা খুব স্বাভাবিক বিষয়। আপনিও আমার মনে হয় আমাদের শত্রু সংখ্যা কিছু কম নয়, কারণ বিকজ আমরা ভালো করে কাজ করছি, তখনই বুঝবো যে যখন আমার প্রচুর শত্রু হবে একদমই। তো আমাকে যখন বিশেষ করে আমার মনে হয় যে মহিলারা যখন আপনাকে হিংসা করবে কোনো মহিলাকে, তাহলে জানবেন আপনি খুব তাদের মতন আর শাড়ি ডাল ভাত নিয়ে আলোচনা করছেন না। এটা মানে একবারই মজা করে বলছিলাম, যাই হোক। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, কিন্তু ইন্টারনালি আমার শরীর যদি ভালো না থাকে আমি কিন্তু কাজ করতে পারবো না। এখন ভারত যেভাবে এগোচ্ছে, সেখানে সিজেপি বলুন, কংগ্রেস বলুন, ইন্ডি জোট বলুন, সমাজবাদী পার্টি, মমতা ব্যানার্জি, বা ভারতের, আমি এদেরকে ভারতের ইন্টারনাল না বললেও একেবারে একেবারে গায়ে গায়ে লেগে যে দেশগুলো, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, তো ভারত এই জিওপলিটিক্যাল জায়গা থেকে এমন জায়গায় আছে কি যে ভারতের শরীর ভালো থাকবে আগামী দিনে? সিজেপির একটা অদ্ভুত টাইমিং দেখেছেন লক্ষ্য করে? সিজেপির প্রথম টাইমিং হচ্ছে, ভারতবর্ষের পলিটিক্যাল সার্কিটে যদি আপনি কান দেন, ভারত হয়তো খুব তাড়াতাড়ি বিভিন্ন স্টেট ওয়াইজ অর ইন দ্য সেন্ট্রাল ইউসিসি প্রেজেন্ট করতে চলেছে, ইউনিফাইড সিভিল কোড। ঠিক আছে, এক দেশ এক আইন। হ্যাঁ, এক দেশ এক আইন আনতে চলেছে। এটা কান পাতলেই শোনা যায়, আপনাদের এই প্রচুর জার্নালিস্ট বন্ধু বান্ধব আমাকে যে বলে এই কথাগুলো। আচ্ছা, দ্বিতীয় জিনিসটা একটু আরও গভীরে গিয়ে কি দেখছেন, যে ভারতবর্ষ তার সব থেকে বড় ইন্টারন্যাশনাল ইভেন্ট করতে চলেছে এবছরের সেপ্টেম্বরে, উইচ ইজ ব্রিক্স। অলরেডি ব্রিক্স চলছে, ব্রিক্স ইয়ার স্টার্ট হয়ে গেছে সেপ্টেম্বরে। ভারত রাশিয়া বাইল্যাটারাল সম্পর্ক মান্থ হচ্ছে আগস্ট। আমাদের এখানেও অনেক কিছু হতে চলেছে। পয়েন্ট হচ্ছে, আপনার মনে হয় না যে কোথাও একটা গিয়ে ইন্টারন্যাশনাল ইমেজ অফ ইন্ডিয়া, যেটা এতটা গ্রো করছে, এই যে ব্রিক্সের যদি ডিটেলে ঢুকি আমরা, আজকে ব্রিক্স যেহেতু সাম্প্রতিক একটা ঘটনা ঘটতে চলেছে, আমি ব্রিক্সের যদি ডিটেলে ঢুকি, বহু দেশ জুড়ছে ব্রিক্সের সাথে। কেন? ডিউ টু ইন্ডিয়াস কালচারাল ডিপ্লোমেসি। খুব ইম্পর্ট্যান্ট স্ট্যান্ড, যে গ্লোবাল ব্যালেন্স দেখাচ্ছে, যে কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন অ্যান্ড কমিউনিকেশনকে জোর দিচ্ছে, C3 অবজেক্টিভ যেটাকে বলে, সেই যে সার্কিটটা আছে, সেই সার্কিটটাকে তো কোনোভাবে ঘেঁটে দেওয়াটা প্রয়োজনীয়। কারণ সেটা যদি হয়ে যায়, তাহলে ইন্ডিয়ার যে ইন্টারন্যাশনালাইজেশনটা হবে, সেইটাকে তো কাউন্টার করা তো খুব ডিফিকাল্ট হয়ে যাবে ম্যাডাম। সেটা কাউন্টার করার জন্য তো কোনো সে অর্থে কোনো রকম অ্যাঙ্গেল খুঁজে পাচ্ছে না আকবর রোড। তাই জন্য তারা কি করছে এখন, তাই জন্য দেখবেন আকবর রোডে একটা দৌড়াদৌড়ি চলছে। আকবর রোডের লোকজন মোদির বাড়ি গিয়ে অ্যারেস্ট হয়ে যাচ্ছে, পার্লামেন্টে গালি দিচ্ছে, একদম মানে যাকে বলে নোংরা খেউড় খিস্তি হচ্ছে। কেন? সামবাডি, ইন্টারন্যাশনাল মিডিয়া প্রচুর ইন্টারভিউ দিচ্ছে ইদানিংকালে, দেখবেন বিশেষ করে দু একটা মিডিয়া আছে, আমি নাম বলে আর ঝামেলা সৃষ্টি করতে চাই না, আছে, সেখানে ইন্টারভিউ দিচ্ছে। কেন দিচ্ছে? বিকজ তাদের বলা নিউজে গ্লোবালি যেন ইন্ডিয়ার ইমেজটাকে কালিমালিপ্ত করা যায়। যদি সেটা করা যায়, তাহলে ইন্ডিয়া তার গ্লোবাল
যে স্টেটাসটা আছে সেটা আস্তে আস্তে হারাবে। যদি সেটা হারায়, ইন্ডিয়া যে গ্লোবাল ব্যাংক বা গ্লোবাল যে অর্গানাইজেশনসগুলো থেকে যে ফান্ডিংটা পায়, সে ফান্ডিংয়ের বহু রাস্তা কাটা যাবে, সেই টাকাগুলো অন্যদিকে রুট করা যাবে, এবং সেই দেশগুলো যথারীতি এই ডিপ স্টেটের দখলে আছে, এবং সেই দখলে থাকা What is deep দেশগুলো, state? হোয়াট ইজ ডিপ স্টেট বলছি, গুলোকে ইউজ করা যায়। হোয়াট ইজ ডিপ স্টেট? ডিপ স্টেট হচ্ছে, আমেরিকা। নো, দিস আর রং কনসেপ্ট। এটা অনেকেই বলে ডিপ স্টেট কি আমেরিকা। আমি আর খোলাখুলি বলছি, ডিপ স্টেট কি আমেরিকা? এই ওই না, আমি খুব সহজ ভাষা আপনাকে বলছি। যে কোনো নেতার বাইক বাহিনী থাকে, সেই বাইক বাহিনীতে কিছু গুন্ডা থাকে, কিছু দেখবেন প্রমোটার থাকে, কিছু দেখবেন অর্থবাহী লোকজন থাকে যারা প্রচুর পয়সা আছে। সেই বাইক বাহিনী নিয়ে নেতা ঘোরে। কেন ঘোরে? নেতার মনে হলো এই ক্লাব দখল করতে হবে, নেতা বাইক বাহিনীকে লাগিয়ে দিল, দখল। আমরা লোকাল কনসেপ্ট এটা বলিতে, ওয়ার্ল্ড বা গ্লোবাল কনসেপ্টে এইরকম ছোট ছোট বা ছোট মেজো বড় মিলিত বহু রকম বাইক বাহিনী আছে। সেই বাইক বাহিনীগুলো ডিপ স্টেট। কেন? তারা অত্যন্ত গভীরে না দেখা একটা স্মোকড অ্যাটমসফিয়ারে কাজ করে বেরিয়ে যায় বলে। এবং এটা কখনোই ভাববেন না, এটাও একটা কনসেপ্ট যেটা আজকে আপনার পডকাস্টে আমি বলছি, অনেকেই এটা কাউন্টার করবে হয়তো। ডিপ স্টেট মানে কিন্তু শুধুই আমেরিকা, সেটা নয়। ডিপ স্টেট ওয়েস্টার্ন কনসেপ্ট আছে। ডিপ স্টেট এরকমও হতে পারে যে ধরুন দুটো ডিপ স্টেট একসাথে কাজ করছে একটা অবজেক্টিভের জন্য। সাম্প্রতিক তো অনেক ঘটনা আছে যেগুলোকে একটু ভালো করে দেখলে আপনি বুঝতে পারবেন যে হয়তো একমুখী ডিপ স্টেট না, মাল্টি ডাইমেনশনাল ডিপ স্টেট কাজ করছে। ডিপ স্টেট মানেই যে একটা দেশ তার তৈরি নো, ইনভেস্টার্স থাকে সেখানে, সেখানে ইন্টারেস্টেড লোকজন থাকে। একটা দেশকে আমি ধূলিসাৎ করে দিলাম। কোন কোন জিনিস লাগে? ইন্ডাস্ট্রি লাগে সেটাকে ঠিক করতে, বিভিন্ন রকম ইনভেস্টার্স লাগে যারা চড়া শুধু ইনভেস্টমেন্ট দেবে। এই যুদ্ধগুলো হয় কেন? যাতে একটা দেশের বহু জিনিস যেগুলো নষ্ট করে দিলাম, সেই নষ্ট করে দেওয়ার জিনিসগুলোকে ইউটিলাইজ করতে পারবো কতটা আমার বেনিফিটে অর্থনৈতিকভাবে। ওয়ার ইকোনমিক্স আমি বারবার বলছি, এটা অনেকেই বুঝছেন। এই আমেরিকা ইরান খেলায় মেন সিম্বলাইজ কি করছে? ওয়ার ইকোনমিক্স। কেন? কে কার কতটা খরচা করে কতটা ক্ষতি করে দিয়ে চলে যাচ্ছে। তো এটাই যখন বিহাইন্ড দ্য কার্ভ, বিহাইন্ড দ্য কার্টেন্স হচ্ছে, আপনি বুঝতেও পারছেন না, কোনো একটা স্বতঃস্ফূর্ত ঝামেলা গিয়ে কোনো একটা দেশের গভর্নমেন্টকে টপল করে দিচ্ছে। দ্যাট কাইন্ড অফ অ্যাক্টিভিটি ইজ ড্রাফটেড বাই ডিপ স্টেট। বলা হচ্ছে যে অভিজিৎ দীপকে বা সৌরভ দাস এবং এদের যে ফরেন কানেকশনস বিফোর ফাউন্ডিং সিজেপি, তো এদের যে ফরেন কানেকশনস, ইনস্টাগ্রামে এদের যে বয়ান বা এদের যে যেখানে যেখানে এরা গিয়েছিল, নরওয়েতে কিছু একটা সেমিনারে যোগ দিতে সৌরভ দাসকে দেখা গেছে, অভিজিৎ দীপকে তার ফরেন ট্যুরসগুলো, মানে ফরেনের যে কানেকশনসগুলো, এই সমস্ত কিছু নিয়ে একটা তত্ত্ব বাজারে আসছে যে এটা ডিপ স্টেটের কাজ, এদের ফান্ডিং আছে প্রচুর। তো মানে এটা কি সত্যি নাকি এটাও ছড়িয়ে দেওয়া হচ্ছে? কারণ অনেক আমার লেফটিস্ট বন্ধুদের দেখছি যে এদের সাথে পেরে উঠছে না বলে ভক্তরা তারা বলছে যে মানে যারা বিজেপি বা সাপোর্টার্স অফ বিজেপি, তারা ইচ্ছে করে এই তত্ত্বটাকে ছড়িয়ে দিচ্ছে। ওই আবার বললাম, মহত্তারা কীভাবে কী বলে এ ব্যাপারে বলার যোগ্যতা আমার নেই। লেফটস আর লেফট, সো ওয়ান্স সামথিং ইজ লেফট, লেট ইট বি লেফট আউট। সো জেনারেলি বলছেন যে ইররেলিভেন্ট হয়ে গেছে। না না, কী করে ইলেভেন্ট? কালকে এত লোক মিলে এত কিছু করে ফেললো, এত মারধর খেলেন, তারপরে বলছেন ইররেলেভেন্ট। না না, দে আর রেলেভেন্ট, ভেরি মাচ রেলেভেন্ট। হ্যাঁ, আমি তো মানে বিশ্বাসই করি না ভূত নেই বলে। আছে, নিশ্চয়ই আছেন, দেখতে পাই না, আলাদা ব্যাপার। এবার আমি পয়েন্টে আসছি, লেটস টক সিরিয়াস থিংস নাও। এবার আমি পয়েন্ট হচ্ছে এরকম যে অভিজিতের অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এসছে বা সৌরভের অ্যাকাউন্টে কোথা থেকে টাকা এসছে, এগুলো এভিডেন্সিয়াল ম্যাটার। এগুলো একটা সময় প্রুভ হবে, একটা সময় প্রুভ হবে না, সেটা এখন থেকে বলাটা ডিফিকাল্ট। কিন্তু ভারতের ইন্টেলিজেন্সের স্ক্যানারে তো নিশ্চয়ই থাকবে। যেটা বলার সেটা হচ্ছে তাদের মুভমেন্টটা ভীষণ 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 কোয়েশ্চেন মার্ক আন্ডারে। কারণ খুব সিমিলার টাইপের কনক্লেভে বহু লোককে দেখা যায়। যেমন মোহাম্মদ ইউনূসকে দেখা গিয়েছিল, যেমন বাংলাদেশের প্রচুর যুব লিডারকে দেখা গিয়েছিল, যারা পরবর্তীকালে কিন্তু এই লোকগুলো এসেই বাংলাদেশে এসে নানা রকম কাণ্ড ঘটায়। সেই সেম লোকগুলোকে এখানে, সেই সেম সাইকেলগুলোকে এখানে দেখা যাচ্ছে। একটা খুব সহজ জিনিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন।
আপনি শুধু ওই মঞ্চে উঠেছে এরকম একজন লোক আছেন, তো গভর্নমেন্ট হয়তো বলেওছে তার নাম মান্তার বলে। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে তার 7খানা এনজিও, 4টে এনজিও অলরেডি ব্যান্ড ইন ইউরোপ। ভালো করে শুনবেন, 5টা এনজিও আছে তার মধ্যে, 7টার মধ্যে, যেটা ডাইরেক্ট ফান্ডিং নেয় সোরস থেকে। সোরসকে, সোরস হচ্ছে সেই লোক যার অর্গানাইজেশন ডিপ স্টেটকে ফান্ড করে, ডাইরেক্ট প্রমাণ মার্কেটে আছে, আফটার বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল অ্যান্ড মেনি ইনসিডেন্টস অফ পাকিস্তান, যেখানে ডিপ স্টেটকে ফান্ডিং ডাইরেক্টলি আছে। এবং এটা কোনো ইন্ডিয়ান মিডিয়া আর সো কল্ড গদি মিডিয়ার ডেটা নয়, চাইনিজ মিডিয়া নিজে বলেছে সোরসের কথা। আমেরিকান গভর্নমেন্টও সোরসের কন্ট্রিবিউশন উড়িয়ে দেয়নি। তো সেই লোক এই স্বতঃস্ফূর্ত আন্দোলনে কি করছিল? অভিজিৎ দেবকের ইনস্টা অ্যাকাউন্টে যে ফলোয়ার্স, আমি একটা কথা এখানে বলতে চাইবো, সোশ্যাল মিডিয়াটাকে আয়ত্ত এখন আমাকেও করতে হয়েছে, আমার টিমও করছে, আমি নিজেও এটাকে অনেকটা শিখে আপগ্রেডেশন করে এখনও করছি। ওকে, এটা করতে গিয়ে আমি যেটা দেখেছি, যে ইউটিউব অ্যালগোরিদম, ইনস্টা অ্যালগোরিদম, এই যে অ্যালগোরিদম, মানে আমি আপনাকে একদিনের মধ্যে 10 লক্ষ ফলোয়ার্স এনে দিতে পারি, জানি, বটিং। তো অভিজিৎ দীপকের, আমি বলছি না যে অভিজিৎ দীপকে কিনেছে, হতেই পারে যে তাকে ফলো করেছে, কিন্তু ইনস্টাগ্রামের তার যে ফলোয়ার্স তাদের মধ্যে বলা হচ্ছে যে বেশিরভাগই, আমি একদম কোট আনকোট বলছি, মুসলিমস অ্যান্ড পাকিস্তানিজ। এটা কেন? দেখুন, জাতটা তো এখানে ইম্পর্টেন্ট আমি দিচ্ছি না, মুসলিম তো একটা জাতি, সব জায়গাতেই থাকতে হয়, সেটা নিয়ে এখানে কোনো পয়েন্ট নেই। কিন্তু পাকিস্তানিজ, অফকোর্স, তার মানে তার কন্টেন্টে পাকিস্তানিদের ইন্টারেস্ট আছে। একটা হচ্ছে ন্যাচারাল ইন্টারেস্ট, ঠিক আছে, যে গালাগাল করতে আসে, যেমন আমাকে বাংলাদেশের জামাতরা ভীষণ ভালোবাসে, আমার বাড়ির লোক অত ভালোবাসে না, পাকিস্তানিরাও ফলো করে, লেট দেম ফলো, তাতে কিচ্ছু যায় আসে না আমার। কিন্তু আরেকটা কোয়ান্টিটি আছে যারা কমেন্টে এসে তাদের সাপোর্ট দেখায়। তো ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ কন্টেন্ট ইউ পুট অন, তাই না? আপনি স্পোর্টস কন্টেন্ট নিয়ে করেন তো স্পোর্টস লাভার্সরা আসবে ওখানে। আপনি অ্যান্টি ইন্ডিয়ান কন্টেন্ট করেন, আপনি অ্যান্টি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন কন্টেন্টস করছেন, তো সেই লোকরা আসছে, এভরিবডি ইজ কামিং। সো দ্যাট ইজ হাউ দ্য গেম ওয়ার্কস না। পাকিস্তান থেকে এমনিও রিল করে প্রচুর সাপোর্ট এসছে, জামাতের তো বেড়ে ঢেলে এসছে। বাংলাদেশের মানুষ তো মানে নরেন্দ্র মোদী পালিয়ে গেছে, হ্যাঁ, খবর বেরিয়ে গেছে। শুনুন, এই ব্যাপারটা হচ্ছে, আমি বাংলাদেশকে মনে করি যে বাংলাদেশ দু রকমের আছে। একটা বাংলাদেশ হচ্ছে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রেজেন্স আছে, আরেকটা হচ্ছে জামাত পরিচালিত কিছু সিট। এই যে জামাত পরিচালিত 70টা সিটের যে লোকজন, এদের মস্তিষ্ক হচ্ছে সামথিং যেটা, যে ঘিলুটাকে আপনি যদি নিয়ে এক্সপেরিমেন্ট করেন, সেই ল্যাব সময় জ্বলে খাঁক হয়ে যাবে। এটা হচ্ছে এদের মস্তিষ্ক, এরা পৃথিবীটাকে দেখেই হচ্ছে সেই কবে মরবো আর গিয়ে 70টা কুড় পাবো। সেম উইথ পাকিস্তান, নো ডিফারেন্স। একটা দেশের মধ্যে ন্যূনতম, সেটা কি ইন্ডিয়াতে নেই? আছে তো। দেখুন, আমি বারবার বলছি, আমি কেন সবসময় বলি যে এডুকেশনটাকে সব খুব ইম্পর্টেন্ট, তার কারণটা হচ্ছে পড়াশোনা যেখানে নেই সেখানে অন্ধকারই অন্ধকার। রামকৃষ্ণের কথা আছে, পড়াশোনা মানে আলো না জানলে সাপ আর দড়ির মধ্যে পার্থক্য বোঝা যাবে না। তো এরা তো সাপ আর দড়ির মধ্যে পার্থক্য বুঝতেই চাইছে না, উল্টে আলো নিভিয়ে ওই দড়ি গলায় জ্বলিয়ে নিজেকে ঝুলিয়ে দিচ্ছে। কি করবেন এইসব জামাতিদের নিয়ে? ডিপ স্টেট কীভাবে কাজ করে? প্রথমে একটা টেরেনকে আইডেন্টিফাই করে, টেরেনটাকে আইডেন্টিফাই করার পরে সে দেখে যে সেই টেরেনে কী পলিটিক্যাল প্রবলেমস আছে, সেই পলিটিক্যাল প্রবলেমসগুলো ইউটিলাইজ কীভাবে করা যেতে পারে, উইচ ইজ দ্য লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুট। এই লোয়েস্ট হ্যাঙ্গিং ফ্রুটে দেখে কাকে কাকে লিডার হিসাবে প্রজেক্ট করা যেতে পারে, সেই লিডারগুলোকে ফান্ড করে, কিছু ভিতরের লোককে ফান্ড করে, কিছু অসাধু ব্যক্তিকে প্লান্ট করে, কি করে গোটা রাষ্ট্রকে এটা বোঝাতে চেষ্টা করে যে তোমার গভর্নমেন্ট তোমার এগেনস্টে কাজ করছে, ইনফ্যাক্ট তোমার গভর্নমেন্ট তোমাকে মেরে ফেলতে কাজ করছে। এই গোটা যে প্রসেস একটা অ্যালগরিদম চালায়, এই অ্যালগরিদমটাকে এমনভাবে প্ল্যান্ট করা হয় যাতে ডাউন দ্য লেন কিছুদিন যাওয়ার পরে আস্তে 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 সরকারের সাথে সে দেশের মানুষদের যে গভীর সম্পর্কটা আছে ওটা ভাঙতে শুরু করে দেয়। যে মুহূর্তে ভাঙতে শুরু করে দেয় সেই মুহূর্তে পাবলিক ওপিনিয়ন চেঞ্জ হয়ে যায়,
পারসেপশন অফ দি গভর্নমেন্ট চেঞ্জ হয়ে যায়, গভর্নমেন্ট ফান্ডিং বন্ধ হয়ে যায়, এবং সব থেকে বড় জিনিস যেটা ঘটে, ইন্টারনাল ডিসরাপশন স্টার্ট হয়ে যায়, এবং দ্য বিগেস্ট প্রবলেম ইজ সিভিল ডিসওবিডিয়েন্স স্টার্ট হয়ে যায়। এবং এই প্যাটার্নটা তারা শ্রীলঙ্কা, নেপাল এবং বাংলাদেশে সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করেছে। এখানে সেটা করতে পারেনি, করতে গিয়েও বারবার ফেল করছে, এখনও যেটা করছে আমি ভবিষ্যৎবাণী করে দিলাম এটা ফেল করবে। কলকাতায় যেটা সাংবাদিকদের মারা হলো, এবং আমরা দেখলাম যে আমি খুব সোজা কথা বলি, এবং এটা পডকাস্ট, এখানে আমাদের কোনো না বলার কারণ নেই, আমরা বড়দের জন্য না, একদম আমরা পরিষ্কার দেখলাম যে লেফটের ডাকা, ককরোচ পার্টির ডাকা একটা শান্তিপূর্ণ, কোট আনকোট শান্তিপূর্ণ মিছিলে আমরা দেখলাম যে দামাল ছেলেরা ঢুকে গেল। এবং সেই দামাল ছেলেরা কারা, আজ একটা লিস্ট বের হয়েছে, যে লিস্টে দেখা যাচ্ছে, সরকারি লিস্টে, খিদিরপুর, রাজাবাজার, এখান থেকে একদম একটা সম্প্রদায়ের, বিশেষ সম্প্রদায়ের লোকেরা, যাকে শুভেন্দু অধিকারী বললেন যে শুক্রবারের পাবলিক, জুম্মাবারের পাবলিক, তারা এসে রীতিমতো হিন্দুদের পিটিয়ে গেল, হিন্দু জার্নালিস্ট। তো এটাই সোজাসুজি কথা, আমরা যতটাকে এটাকে ঢেকে সাংবাদিকদের ওপর আক্রমণ, গদি মিডিয়ার ওপর আক্রমণ বলি, এটা হচ্ছে সোজা ফ্রাস্ট্রেশন এবং সেই প্রো হিন্দু সরকার এই রাজ্যে, এবং হিন্দুদের এসে পিটিয়ে যাও। আমি ব্যাপারটাকে একজন সাংবাদিক হিসাবে এইভাবে দেখবো না আপনার মত? আপনি সাংবাদিক হিসাবে দেখতে পারেন, সেটা আপনার স্বাধীনতা, কারণ আমি যদি আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করে আমিও পেটানি খেয়ে যেতে পারি, তো আমার তো সেটা বলার কোনো রাইট নেই। আর আমি আমার মতো করে দেখি, কারণ আমার অ্যানালিটিক্সটায় জাতিবাদটা অনেক পরে আসে, আমার অ্যানালিটিক্সে ক্রিমিনাল সায়েন্সটা অনেক আগে আসে। আমি কোনোদিনই মনে করি না যে এটা হঠাৎ করে কোনো রেগে গিয়ে মারা কোনো ঘটনা। কলকাতারটাও বলছেন এক্স্যাক্টলি, এটা খুবই ওয়েল আর্টিকুলেটেড হিট। এই যে সাংবাদিকদের নিগ্রহ করার যে ঘটনাটা, এটা ওয়েল থট অফ, এটা সাডেন মারা হয়নি, মার্ক আউট করে মারা, আর মার্ক আউট করে মারার পরে একটা মেসেজ পাস করানো, সফট মেসেজ। এটা কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমকে প্রথমে রিয়েলাইজ করতে হবে, তারা কি কার মিডিয়ার নিউজ দেখায়, কার কি দেখায়, কার থেকে অ্যাডভার্টাইজমেন্ট পায়, কার থেকে ভাব ভালোবাসা পায়, আমার জানার দরকার নেই। আমার কাছে মূল কথা হচ্ছে, সংবাদ মাধ্যমকে আমি মনে করি, কংগ্রেসের সময়ও মনে করতাম, বাংলায় বামেদের সময়ও মনে করতাম, বিজেপির সময় মনে করি, তৃণমূলের সময় মনে করি, যে আমাদের সংবিধানের চতুর্থ স্তম্ভ। তর্ক থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, আমার এগ্রিমেন্ট থাকতে পারে, ডিসএগ্রিমেন্ট থাকতে পারে, কিন্তু আমি তো এরকম নই যে যত সংবাদ দেখি সবেতেই আমার একদম মন আনন্দে ফুলফুটে ওঠে, সেরকম তো নয়। রাগ হয়, তাহলে কি সেই সাংবাদিককে আমি চিনি জানি তাকে ধরে পিটাতে শুরু করে দেবো? এটা কোনো সভ্য সমাজের অংশ হতে পারে না। ফিজিক্যাল অ্যাসল্ট যখন করা হয়েছে সাংবাদিকদের কাছে, আমি আপনার মাইন্ডসেটটাকে আমি এন্ডোর্স না করে বলছি যে আপনাদের সবার উচিত কোথাও একটা গিয়ে, বিকজ আপনারা একটা লার্জার কমিউনিটি, একই প্রফেশনের লক্ষ লক্ষ মানুষ আপনারা কাজ করেন, আপনাদের সবার উচিত কোনো একটা জায়গায় গিয়ে এইটা ডিসাইড করে বোঝা যে এই যে নেট পরীক্ষার্থীরা আছে, এদেরকে অজুহাত হিসেবে ব্যবহার করে যেভাবে একটা পলিটিক্যাল রেজিম তাদের পলিটিক্যাল রেলেভেন্স পাওয়ার জন্যে সিজেপিকে সাথে নিয়ে, বিশেষ কিছু কমিউনাল ক্রিমিনালসদের সাথে নিয়ে আপনাদের যে আক্রমণটা করলো, সেই আক্রমণটা কিন্তু আপনাদেরকে বেসিক্যালি একটা মেসেজ পাস করাবার চেষ্টা করলো বারংবারের মতো, যে আমরা আপনাদেরকে এখনও মনে করি আপনারা কোনো একটা নির্ধারিত পতাকা বা কোনো একটা নির্ধারিত কালারের আন্ডারে কাজ করবেন এবং তার কথা শুনে ন্যারেটিভ তৈরি করবেন। আপনারা যদি আপনাদের মতো ন্যারেটিভ তৈরি করতে যান, দেন আমরা ব্রুটাল আপনাদের উপরে হব। সো এই ফিয়ার ফ্যাক্টরটা ক্রিয়েট করার যে একটা অবজেক্টিভ নিয়ে আক্রমণগুলো হয়েছে, এইটাকে অনেক ব্রডার অ্যাঙ্গেল আপনাদের কাউন্টার করতে হবে। আমার জানার দরকার নেই যখন কেউ মারছিল সে হিন্দু না মুসলমান, আমার জানার দরকার আছে ওই ক্রিমিনালটা অ্যারেস্টেড হয়েছে কি হয়নি। কিন্তু অ্যারেস্ট করলেই তো হবে না, আমার মনে হয় একটা ল দরকার। সাংবাদিকরা এর আগে বহুবার গুন্ডা দমন আইন তো এলো একদম, তবে আই স্ট্যান্ড বাই ইউ যে সাংবাদিকদের জন্য একটা আলাদা ল, এবং সো অ্যাজ দ্য ডক্টরস, আমি প্রচুর ডাক্তারদের সাথে কথা বলেছি, তারাও প্রচুর ইনসিকিউরিটি নিয়ে থাকে, তাদের জবটাও পাবলিক ফেসিং, মানুষের সাথে মিলে বিশেষ করে মানে যারা মানুষের সাথে ডাইরেক্ট ইন্টারাকশনে যায়, সেই সবকটা মানুষের জীবন ইম্পর্টেন্ট এই সমাজ গড়ায়।
আমরা দিল্লিতে দেখলাম যে সাংবাদিকদের, বিভিন্ন চ্যানেলের সাংবাদিকদের রীতিমতো মারা হয়েছে, হেনস্থা, কুনুই খাওয়া, এগুলো কিন্তু আমাদের প্রফেশনে, মানে এই যে গদি মিডিয়া শোনা বা বিভিন্ন এগুলো আমরা শুনেছি, এগুলো আমরা অভ্যস্ত। নন্দীগ্রামে তো মানে মনে হয়েছে, মানে আমি একদম কোট আনকোট আমার পডকাস্টে বলছি যে একদম যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাক্সিডেন্ট হলো সেই দিন নন্দীগ্রামে আমরা প্রেজেন্ট। সকাল থেকে যখন খবর করছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, একটা জায়গায় আমার মনে হয়েছে, আমি কোনো দলের সমর্থক নই, কিন্তু আমি আবারও বলছি, আমার মনে হয়েছে যে আমি এখান থেকে বেরোতে পারবো না এবং আমি বোধহয় রেপড হয়ে যাবো। তো এই ঘটনা ঘটেছে, এই বাংলাতেই ঘটেছে, কিন্তু আমাদের চলে আসতে হয়েছে। আমরা জানি এটা আমাদের প্রফেশনের অঙ্গ। এমন একটা জায়গায় পৌঁছে গেছিলাম নদিয়াতে, আমার মনে আছে, এখন এক্স্যাক্টলি প্লেসটা মনে পড়ছে না, যেখানে বিজেপি সমর্থকরা তারা ভোট করতে যাবেন, ভোট দিতে যাবেন, দিতে পারছেন না, এবং সেন্ট্রাল ফোর্সেস সেখানে নেই, দূর দূর থেকে। আমরা দাঁড়িয়ে আছি একদিকে, আর একদিকে আমার ডান পাশে অন্তত 50-60 জন বিজেপি সমর্থক, যারা একটা গাছের আড়াল থেকে আসছেন যাচ্ছেন, আর আমার সামনে ঠিক 60-70 মিটার দূরেই বোম হাতে কারা দাঁড়িয়ে আছে, পরে জানলাম তারা তৃণমূল সমর্থক, তারা দাঁড়িয়ে আছেন, তারা আসতে দেবেন না, বোম মারবেন। এইরকম একটা অবস্থায় আমার ক্যামেরাম্যান আমাকে সরিয়ে নিয়ে যাচ্ছে, আমরা কি করব বুঝতে পারছি না। এরকম সময় সেন্ট্রাল ফোর্সেস সেখানে এলো, আমরা তাদের গাড়িতে, যেখানে ভোটিং সেন্টার, সেখানে গেলাম, আমরা খবর কাভার করলাম। পুলিশ আছে, সেন্ট্রাল ফোর্স আছে, তাও তৃণমূলের লোকেরা আমাদেরকে কলার ধরে, আমার শাড়ি ধরে, চুল ধরে নিয়ে গেছে যে ওর খবর করেছিস, আমাদের খবর কর, এবং আমাকে সেটা করতেও হয়েছে। মিথ্যে খবর সত্যি খবর আমাকে করতে হয়েছে। তো এই সিনারিও আমরা দেখেছি, আমাদের এগুলো অভ্যাস আছে, কিন্তু এবার হাই টাইম, কারণ আমার মনে হয় এইরকম মার আমরা দেখিনি। খবর কর, ভয় দেখানো, আটকে রাখা, এগুলো দেখেছি, কিন্তু এই ব্রুটালিটি আমি দেখিনি আমার জন্মে। দেখুন, আমি একটা কথা বলি, যদি আমাদের এটা মানতে হয় যে এই নেটের বাচ্চাদের উপরে পুলিশের লাঠিচার্জ অন্যায়, তাহলে সাংবাদিকদের সাথে যেটা দিল্লিতে হয়েছে বা কলকাতায় হয়েছে, দুটোই অন্যায়। এটা পুলিশ করুক আর কোনো গুন্ডা করুক, অন্যায়। কিন্তু অভিজিৎ দীপকে তো হাত ধুয়ে ফেলছেন, আমি চিনি না অভিজিৎ দীপকের। এই কাকে চেনেন না? মানে যারা মারছে, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, হেনস্থা করছে, তাদের চেনেন না উনি? দেখুন, বিশেষ সময়, বিশেষ লোক, বিশেষ ঘরে, বিশেষ লাইটের নিচে যখন কথাবার্তা বলে, সব মনে পড়ে যায়, কে কাকে কতটা চেনে, কার সাথে কার কোথায় কী ডিল হয়েছিল, সেই ডিলে ঠিক এক্স্যাক্টলি কী ফরম্যাটে ট্রানজ্যাকশন হয়েছিল, সেই ট্রানজ্যাকশানে থার্ড পার্টি কে ছিল, সেই ট্রানজ্যাকশান দেশের কোন ব্যাংকের কোন ব্যাংক অ্যাকাউন্টে হয়েছিল, সেই কোন অফিসের অ্যাকাউন্ট থেকে হয়েছিল, সেই অফিস আজকে ডাইলুট হয়ে গেল কেন, এসব ডিসকাশন হবে, মনে পড়বে। দেখুন, অভিজিৎ দীপকের মেমোরি ফিরিয়ে আনতে সরকার ফিরিয়ে আনবে। আপনি একটা জিনিস জানবেন, চিত্রগুপ্তর খাতা যেমন আছে, গভর্নমেন্টেরও খাতা আছে, কিন্তু এটা মনে থাকবে। যদি সেটাই হয়, তাহলে গভর্নমেন্টের জন্য এটা কি সেটব্যাক না? ধর্মেন্দ্র, মানে রাজনৈতিক দিক থেকে যদি আমরা দেখি যে ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, নো, আই ডোন্ট থিঙ্ক সো। যদি বিকজ আমি ওই ভাবনা চিন্তাটাই মধ্যেই থাকি না, যে গোটা দেশ একটা জিনিস, ধরুন আমি অভিজিৎ দীপকে তো আর নেতাজি সুভাষচন্দ্র বসু না যে গোটা দেশ তাকে মাথায় তুলে নাচবে, বা বিবেকানন্দও নয় যে বিরাট ফিলোসফিক্যাল একটা মানুষ। সুতরাং অভিজিৎ দীপকের জন্য না, বাট নেটের জন্য তো একটা অ্যাকিউমুলেশন ঘটেছে, সেখানে ফর সাম রিজন ধর্মেন্দ্র প্রধান ওয়াজ আইডেন্টিফাইড, যে হ্যাঁ, এই লোকটার কোনো না কোনো একটা প্রবলেম আছে। আমার কাছে কথা হচ্ছে, ধর্মেন্দ্র প্রধানকে মাস্ট কাম ক্লিয়ার, ইস্তফা দিয়েছেন উনি তো, ওনাকে তো স্যাক করে রাজনৈতিক সাইডলাইনিং করে আর কোনো দিন রাজনীতিতেই ঢুকতে পারবেন এরকম তো কিছু বলেনি। ইনভেস্টিগেশন হোক না, যদি পুলিশেরও তো হয়, টেম্পোরারি সাসপেনশনে যায়, ইনভেস্টিগেশন হলো, তাকে প্রমাণিত হলো হি ইজ ফাইন, ফিরিয়ে আনা হলো, দেখা যাক না, ইনভেস্টিগেট হোক না। এতগুলো মানুষ চেয়েছে ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, সরকার বলেছে ঠিক আছে হোক, ওয়্যার ইজ দ্য মানে এন্টায়ার ফ্যালাসি ইন ইট। বাট এই গোটা ধর্মেন্দ্র প্রধান ইস্যুতে যখন এটা হয়ে গেল, নেটের পরীক্ষার্থীদের জন্য যা যা করা দরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করে দিল, তারপরে নেক্সট লেভেলে গিয়ে এই অভিজিৎ দীপকে সিজেপি এরা মিলিতভাবে যদি অন্য কিছু স্টার্ট করে, তখন গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের সাথেও আলাপ আলোচনায় গভর্নমেন্ট যাবে, কী রকমভাবে তাদের সাথে আলোচনা করা যায়, তার বর্ণাঢ্য একটা শোভাযাত্রা হবে। কারণ গভর্নমেন্ট কিন্তু হাসি ঠাট্টার বস্তু নয়,
এটা সেটব্যাক নয়, এটা রেসপন্সিভ। একটা জিনিস চেয়েছে মানুষ, সেটা নিয়ে ইনভেস্টিগেশন হওয়া দরকার, গভর্নমেন্ট একটা ডিসিশন নিয়েছে। না, আমি তাহলে এক্ষেত্রে একটা কথা বলতে চাইবো যে মোদিকে নিয়ে সব থেকে বড় যেটা অভিযোগ অপোজিশন যেটা করে, যে তিনি মন কি বাত করেন কিন্তু মনের কথা শোনেন না। মন কি বাত শুধু মুখেই বলেন, তিনি কারোর সাথে কথা বলেন না, ভীষণ সাইলেন্ট, প্রেস কনফারেন্স করেন না। তো এইরকম ভীষণ দাম্ভিক, ইগো সর্বস্ব মানুষ, এইরকম একটা ইমেজকে নরেন্দ্র মোদী যেভাবে ভেঙে চুরে দিলেন, এবং তিনি ছাত্ররা যা চাইলেন, অভিজিৎ দীপকেও যা চাইলেন, সৌরভ দাসও যেটা চাইলেন, সিজেপি যেটা চাইলেন, ইভেন অপোজিশনও যেটা চাইলো, তিনি সেটা করে দিলেন। সেটার জন্য খুব একটা বেশি কসরত করতে হলো না, কিন্তু মানে সেই লেভেলে যে স্নায়ুর যুদ্ধ 10 দিন 12 দিন 1 মাসের টানাটানি না, চাইলো কিছুদিন একটা অ্যাজিটেশন হলো এবং টেনে দিল। তাহলে কি এটা মোদি নিজের সেই ইমেজটাকেও ভেঙে দিল? ইয়েস, ভাঙতে তো হবেই। নোবডি ইজ অ্যাবাভ দ্য নেশন, রাষ্ট্রের ঊর্ধ্বে তো কেউ নয়। উনার মনে হয় যে আমার এইখান থেকে বেরিয়ে আমি যদি 2 পা হাঁটি, আমার রাষ্ট্র যদি 1 পা হাঁটে, আমি যদি আরও 2 পা হাঁটি, তাহলে যদি আমার আর আমার রাষ্ট্রের মধ্যে যদি কোনো রকম আইডিওলজিক্যাল ডিফারেন্স এসে থাকে, প্রেজেন্সের ডিফারেন্স এসে থাকে, সেটাকে অনেকটা সুন্দর দিকে নিয়ে যাওয়া যায়, ওয়াই শুড নট আই? হাঁটবো না কেন? আর যদি সে দাম্ভিকই হতো, সে জীবনেও হাঁটতো না, সে কোনো দিন বলতো না, কখনো কোনো জায়গায় দাঁড়িয়ে সে এই কথাটা বলতোই না যে हम बच्चों से बात करना चाहते কথা তো বলছে। এরপরে অভিজিৎ দীপকে বা সৌরভ দাস বা সিজেপির কি হবে? দেখুন, সিজেপিকে নতুন এজেন্ডা খুঁজতে হবে, আদারওয়াইজ দে হ্যাভ টু ওপেন দ্য শার্ট, জামা খুলে বোঝাতে হবে যে তারা পলিটিক্যাল, কালার দেখাতে হবে। এবার তারা যদি মনে করে বারংবার ধরে এরকম হাওয়ায় হাওয়ায় কিছু পয়েন্টার ভাসিয়ে দিয়ে চলবে না। আমি আবারও বলছি, এই সাকসেস বলুন, ফেলিয়ার বলুন, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন বলুন, তার জন্যে যদি কেউ কোনো রকম স্যালিউট পাওয়া উচিত, সেটা হলো সোনম ওয়াংচুক, সেটা হলো নেটের এই বাচ্চা পরীক্ষার্থীরা। এদের দুজনকে ছেড়ে দিয়ে সিজেপি যে জিনিসটা করছে, বা যেইভাবে বিভিন্ন রকম স্বীকৃতিকে হাইজ্যাক করে নেওয়ার যে প্রবণতা দেখা দেয় তারা এবং তাদের রাজনৈতিক বন্ধুবান্ধবদের, সেই প্রবণতাটাকে কাউন্টার করাটা প্রয়োজনীয়। এটা কোথাও কি মনে হচ্ছে, যদি ভারত সরকারের অ্যাঙ্গেল থেকে দেখি, তাহলে এটা ইন্টেলিজেন্স ফেলিওর কি নয়? দারুণ শব্দ, বিশাল রকম ইউজ হয়, আমি দেখেছি এখন সোশ্যাল মিডিয়াতে, ওয়ান অফ দ্য ফেভারিট শব্দ ইন্টেলিজেন্স ফেলিয়ার। এই পুরো প্রশ্নটার আমি একটা লাইন দিয়ে উত্তর দিতে চাই। আমার এক গুরু আমাকে একটা কথা বলেছিলেন, আজকে উনি পৃথিবীতে নেই, বাট এটা বলাটা উচিত আমার কাছে। সেটা হলো, দ্য ফানিয়েস্ট পার্ট অফ আ ইন্টেলিজেন্স জব ইজ a terrorist organization or আপনার আমার ডিসকাশন, একটা অসাধু অর্গানাইজেশন needs to be successful once to prove its presence, and an intelligence organization needs to be successful always to prove its presence. সুতরাং সববার সাকসেস হতে হয়, তাতেও যদি কোনো ফ্ল হয়, লোকেরা তো অ্যানালাইসিস করতে মাস্টার, ম্যাডাম, ট্রাস্ট মি। আমি এই সোশ্যাল রেভলিউশনে এমন কিছু মহান ব্যক্তিত্বদের পেয়েছি আমার ফ্রেন্ড লিস্টে, যাদেরকে আমি মনে করি রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, সত্যজিৎ রায়, সুভাষচন্দ্র বসুর থেকে অনেক বড় ব্যক্তিত্ব। তারা বোঝেন বিরাট কোহলির ফ্রন্ট ফুটে এক্স্যাক্ট কী প্রবলেম আছে, তারা বোঝেন আলু পোস্তের এক্স্যাক্ট কী মশলা দিলে টেস্টটা হবে, তারা বোঝেন ডোনাল্ড ট্রাম্প কীভাবে ডিপ স্টেটকে ব্যবহার করছে, তারা বোঝেন অজিত ডোভাল স্যারের কী এক্স্যাক্ট প্রবলেম আছে কেরিয়ারে, তারা বোঝেন কী করে নরেন্দ্র মোদী একটা স্ক্রিন থেকে দেখে বলছে। দি নো এভরিথিং, ইভেন ইসরো কেন ফেল করছে সেটাও তারা জানেন। ম্যাডাম, এতগুলো প্রতিভা একসাথে একটা লোকের মধ্যে, একটা প্রোফাইলের মধ্যে, ফেসবুক ছাড়া কি আপনি জানতে পারতেন? সুতরাং সোশ্যাল মিডিয়া, জেনজি, ইন্টেলিজেন্স ফেলিয়ার, ইন টুডেজ ডেট দিজ আর পার্টস অ্যান্ড পার্সেলস অফ লাইফ। ভালোবাসা থাকবে, এরম ফেলিয়ার সাকসেসের ব্যালেন্স থাকবে, ইভ্যালুয়েশন থাকবে, স্টিল ইন্টেলিজেন্স উইল কন্টিনিউ টু ডু দেয়ার জব। দে ডোন্ট ওয়ার্ক ফর সার্টিফিকেটস। আমার এই পডকাস্টের একদম শেষ প্রশ্ন, ভারত আগামী 5 বছরে কোন জায়গায় থাকবে? মানে দেখুন, একটা খুব দুঃখজনক উত্তর দিয়ে আমি শেষ করছি। পৃথিবীর স্টেবিলিটি খুব খারাপ দিকে যাচ্ছে। আমাদের সব রকম এনার্জি সেক্টরে ইরান এবং
আমেরিকার যুদ্ধ এফেক্ট করে গেছে। পৃথিবীর ইকোনমি দিনের পর দিন ধসছে এবং তার আঁচ দাবানলের মতো না, তার আঁচ ভারতবর্ষেও এসে পৌঁছবে। যদি কেউ মনে করেন যে ভারতবর্ষের দারুণ সুখকর একটা সময় যাবে আর গোটা পৃথিবী জ্বলে আগুনের তাওয়ার উপরে থাকবে আর আমরা দারুণ ফুল ফুটিয়ে বেড়াবো, মিথ্যে কথা বলবো আমি। এরকম কিছু হবে না। গোটা পৃথিবীর ইকোনমিতে একটা বিরাট বড় আঘাত অলরেডি এসে গেছে। কেউ সেটা বুঝেও বুঝছে না, কেউ চোখ বন্ধ করে আছে। ভারতবর্ষ এখন অবধি কিন্তু একটা অল্টারনেট ব্যালেন্স এবং স্টেবিলিটি নিয়ে এগোচ্ছে। আগামী দিনে ভারতবর্ষ এবং ভারতবর্ষের ইলেকটেড গভর্নমেন্ট, আমি জেনে শুনে বুঝে ওয়ার্ডটা ইউজ করলাম, ইলেকটেড গভর্নমেন্টের পাশে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। যদি আমরা সবাই এই ব্যালেন্সটাকে আরও মজবুত করতে পারি, আমাদের ইন্টারন্যাশনাল অ্যান্ড অল্টারনেট ইকোনমিক রুটগুলোকে তৈরি করতে পারি, তাহলে ভারত কিন্তু আরও স্টেবল, আরও বেটার জায়গায় যাবে। কারণ গোটা পৃথিবীর এই ডামাডোলের মধ্যে আপনাকে যদি ব্যালেন্স না করেন, আপনি নিজেকে স্টেবল রাখতে পারবেন না। এই অল্টারনেট স্টেবিলিটির যে আপনার কনসেপ্টটা আছে, এটা একমাত্র অ্যাচিভ করা যাবে ভারতবর্ষের সাধারণ মানুষকে ভারতবর্ষের ইলেকটেড গভর্নমেন্টের পাশে একদম বুক ছিটিয়ে দাঁড়াতে হবে। স্ট্যান্ড বাই দ্য লায়ন্স, ওই 3টে সিংহের পাশে দাঁড়ান। সরকার আপনার বিরুদ্ধে কাজ করে না, নিজের গভর্নমেন্টকে নিজে বিশ্বাস করুন। রোদে জলে পুড়ে দাঁড়িয়ে আপনি ভোট দিয়ে তাকে ইলেক্ট করে এনেছেন। আপনি গভর্নমেন্টকে ইলেক্ট করেননি, অপোজিশনকে ইলেক্ট করে এনেছেন। যাকে ইলেক্ট করেছেন কিনা আপনার ভোট ওই পার্লামেন্টে থাকে। সুতরাং পার্লামেন্টের জন্যে যারা কাজ করছে, সেই গভর্নমেন্ট বলুন, অপোজিশন বলুন, সবার নিজের নিজের একটা দায়িত্ব আছে। দেশ এবং দেশের সরকারকে বিশ্বাস করুন। দ্য ওয়ার্ল্ড ইজ নট গুড। যদি দেশকে বাঁচাতে হয়, পৃথিবীর সব জিনিস নিয়ে না ভেবে নিজের দেশকে বাঁচানোর জন্য নিজের দেশের প্রতি স্বার্থপর হয়। আমি শেষ প্রশ্ন বলেছিলাম, কিন্তু আর একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে। কিন্তু ভারতের যা ছোট ছোট সমস্যা, ভারতের যে জাতি নিয়ে আমরা কথা বলবো না, কিন্তু ভারতে এত জাতি, এত ভাষা, তাদের নানান রকম প্রবলেম এবং হিন্দু মুসলিম যে কনফ্লিক্ট, এবং এই রকম একটা জায়গা থেকে ভারত তার ইন্টারনাল পলিটিক্সকে নিয়েই তো বেশিরভাগ সময় বিজি থেকেছে। এই কিছু বছর আমরা দেখছি যে ভারত এখন আউটার ওয়ার্ল্ড নিয়ে কথা বলছে, ভারতের রিপ্রেজেন্টেশন বাড়ছে বাইরের জায়গায়, এবং ভারত একটা মাথা তুলে দাঁড়াচ্ছে। কিন্তু এতকাল তো আমরা দেখতাম বম ব্লাস্ট, না হলে ইন্টারনাল একটা কিছু সিকিউরিটির সমস্যা বা অন্য কিছু, এই নিয়েই ভারত বিজি থেকেছে। গুড অপোজিশন ইজ গুড ফর ডেমোক্রেসি। কিন্তু এখানে আগামী 5 বছরে এই গুড অপোজিশন জায়গাটা কি আরো খারাপ, ব্যাড অপোজিশনের জায়গায় যাবে নাকি? অপোজিশনের মতো রাজনীতি করবে, কনস্ট্রাকটিভ রাজনীতি করবে, এটা এক্সপেক্ট করা যায়। বাট যদি তারা দায়িত্বহীন রাজনীতি করে, সেই দায়িত্বহীনতার সাথে তো কেউ জুড়বে, এটা উচিত নয়। আমাদেরও অ্যাজ এ জেনারেল সিটিজেন অফ দিস কান্ট্রি অনেক বেশি রক্ষণশীলতা বুঝতে হবে যে আমাদের কি করা উচিত, কি করা উচিত না। আমরা গাদা গরু তো নই। দ্বিতীয় জিনিস, লাস্ট এবং ইম্পর্টেন্ট কথা, আপনি যেটা বললেন, আমাদের প্রচুর ডাইভার্সিফিকেশন আছে, প্রচুর ডিফারেন্সেস আছে, এই আছে ওই আছে। এই নিয়ে এক CIA কর্তা কিছু বছর আগে, কিছু বছরও না, কিছু মাস আগে একটা স্টেটমেন্ট করেছিল। সেটা হলো ইংরেজিতে স্টেটমেন্ট, আমি বাংলায় বলে দিচ্ছি। সে বলেছিল, ডিপ স্টেট রিপিটেডলি ফেইলস ইন ইন্ডিয়া, দ্য রিজন ইজ দেয়ার ডাইভার্সিফাইড এক্সিস্টেন্স। এত ভাষা, আপনাকে যেটা বলে আমি প্রভোগ করব, একজন সাউথ ইন্ডিয়ান তামিলিয়ানকে আমি সেই ভাষায় প্রভোগ করাতে পারবো না। আবার একজন মণিপুরে বসে থাকা মেয়েকে আমি সেই ভাষায় প্রভোগ করাতে পারবো না। সুতরাং একই ন্যারেটিভ, যেটা আপনার খারাপ লাগবে, তামিলিয়ানের হয়তো ভালো লেগে যাবে, মণিপুরের মেয়েটার আরও ভালো লেগে যাবে, উল্টে কাজ করে যাবে। সুতরাং এই ডাইভার্সিফিকেশনটা থাকুক না, এত খাপ থাকুক না। দেখি না এতগুলো চয়েসের মধ্যে দিয়ে এই বিবিধের মাঝে দেখো মিলন মহান চলুক না। अरे हम भी देखेंगे उन लोगों को कितना ताकत है उन लोगों के पास, देखेंगे। अरे এক শুধু ওরাই গিয়ে যাবে, হাম দেখেंगे, আমরা গাইবো না। ভারতের যে এখন মানে নেক্সট জেনারেশন, জেন জি, জেন আলফা, তো এদের যে ব্রেন, এদের যে থিঙ্কিং, থট প্রসেস, এই সমস্ত কিছুকে ম্যাপ করার জন্য এদের আমি যেটা দেখেছি, মানে আমার অবজারভেশন, বা এটা এখন কেন, আগেও আমাদের সময়ও একটা 18 বছরের মাথাটা অনেক খালি, মানে এত ইমোশনালি ড্রিভেন, কমপ্লিকেটেড নয়, খালি মাথায় যে কোনো জিনিস মুখস্থ করাতে খুব ভালো। আমরা বাচ্চাদের মুখস্থ করাই না, খুব তাড়াতাড়ি মানে মাটির তাল বলি আমরা,
ঠিক সেরকম বাচ্চাদেরও, মানে বাচ্চা মানে এই 18-19 বছর বয়সের ছেলে মেয়েদের মগজ ধুলাই দেওয়াটা খুব সহজ, স্কুলে কলেজে বিশেষ করে। এবং কলেজের এই সময়টা, এই ছাত্র রাজনীতি, আপনার কি কোথাও মনে হয় যে ছাত্র রাজনীতির নামে এক একটা দল যে বিভিন্ন পলিটিক্যাল এবং অ্যান্টি ন্যাশনাল ডোজ সমানে দিয়ে যাচ্ছে, এরা কারা আমি জানি না, এদের নাম আমরা জেনেও, আমরা হয়তো সাংবাদিকরা জানি, অ্যাজ আ স্ট্র্যাটেজিস্ট আপনিও জানেন, এগুলো কিন্তু দেয়া হয়। তো সরকার কি এই জায়গাটায় আরও বেশি সরকারের কাজ করা উচিত নয়, যে মানে যারা পড়তে যাচ্ছে তাদের কাজ দেশকে সমৃদ্ধ করা, পড়াশোনা করা? এখন এআই এসে গেছে। সিভিল পলিটিক্যাল ডোমেন, আই এম সরি ইন্টারাপ্ট, সিভিল পলিটিক্যাল ডোমেন বা প্যারাডিপ্লোমেসি ডোমেনে কাজ করা তো উচিত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মতো বিভিন্ন স্টেট গভর্নমেন্টের অ্যালাইনমেন্ট প্রজেক্টসে কাজ করা উচিত। কলেজগুলোতে মনিটরিং সিস্টেমের আমি খুব একটা পক্ষপাতিত্ব নই, একটা ফ্রি ওয়ার্ল্ড থাকবে, নিশ্চয়ই থাকবে, কিন্তু আমি আবারও বলছি, টিচারদের দায়িত্ববোধ, তাদের একটা অডিট বা তাদের একটা পরিষ্কার বোঝানো যে কিভাবে কাজ করা যায়, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। সেটা যত পাওয়ারফুল হবে তত গোটা প্রজেকশনটা কিন্তু পাওয়ারফুল হবে। আমাদের টিচাররা এদেরকে যা বোঝায়, বেচারারা তাই বোঝে। এই জায়গাটা কোথাও গিয়ে একটা বাধা সৃষ্টি করতে হবে, যে তারা যেন ঠিক জিনিসটাই ছাত্রদেরকে বোঝায়। লেট দ্য স্মল কিডস ডিসাইড কোনটা রাইট কোনটা ভুল, আমরা দুটোই প্ল্যাটারে সাজিয়ে দেবো। শিক্ষার দুর্নীতি নিয়ে, যেটা নিয়ে নিটের বাচ্চারা বা অ্যাসপিরেন্টসরা যারা আন্দোলন করলো, কিন্তু শুধু নিট নয়, শিক্ষা ব্যবস্থাটাকে নিয়েই, মানে শিক্ষাটা পচে গেছে, সিস্টেম পচে গেছে। দেখুন, এনইপিটাকে শুধু বানালেই তো দায়িত্ব শেষ হয়ে যায় না। প্রথম কথা হচ্ছে এনইপিটাকে ইমপ্লিমেন্ট এক্সিকিউশন মেথোডোলজিতে নিয়ে গিয়ে প্রপারলি এক্সিকিউট করতে হবে। আর তার থেকেও এক ধাপ এগিয়ে, যেটা আমার ব্যক্তিগতভাবে সবসময় মনে হয়, গভর্নমেন্ট যে কোনো ডেভেলপমেন্টাল প্রজেক্ট বানাচ্ছে, সেই প্রতিটা প্রজেক্টকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে মানুষজনের কাছে পৌঁছে দিতে হবে। বহু মানুষ আছে যারা হিন্দি জানে না, ইংরেজি জানে না, তাদেরকে বাংলায় পৌঁছে দিতে হবে, তাদেরকে মণিপুরি ভাষায় পৌঁছে দিতে হবে, তামিলে পৌঁছে দিতে হবে, কান্নাডিতে পৌঁছে দিতে হবে। এটা গভর্নমেন্টের দায়িত্ব। আমি একটি স্টুডেন্টের কথা শুনছিলাম জন্তর মন্তর থেকে, সে বলছে যে ভাই हम लोग यूट्यूब से पढ़ते हैं, टीचर इनकेपेबल है, पढ़ाते नहीं है। হ্যাঁ, প্রচুর আছে এরকম। पढ़ाते नहीं है, तो हम लोगों को पता है, हमें यूट्यूब से रात भर जाग के। তো বড় লোকের জন্য শিক্ষা কোচিং ক্লাস, আর গরিবের জন্য ইউটিউব এখন হয়েছে, তার আগে সে যদি না পারে পড়বে না। এই যে ইকুয়ালিটি আমরা কথা বলি যে শিক্ষা সবার জন্য, সত্যি কি শিক্ষা সবার জন্য? এই জায়গাটা তো সরকারকে একদমই না, ভাবতে হবে, ভাবার প্রচুর জায়গা আছে। দেখুন, আমি বারবার বলছি, এডুকেশনকে সবার জন্য অ্যাভেলেবেল করতে হবে। একটা সময় অবধি এডুকেশনকে কম্পালসারি করতে হবে। তার জন্য এই যে ফ্রি এডুকেশনের যে জায়গাগুলো গভর্নমেন্ট স্পন্সার্ড আছে, সেইগুলোকে তত্ত্বাবধানের সাথে চালাতে হবে, যাতে করে একটা মানুষ এডুকেট করার যে দায়িত্বটা গভর্নমেন্টের মাথায় আছে, যে দেশকে এগোতে গেলে দেশকে এডুকেট করতে পারে। এডুকেট করবি কী করে? যদি একটা বাচ্চা ধরুন খেতে পাচ্ছে না দুবেলা, ও পড়ার বই নিয়ে বসবে কী করে? ইভেন রিজার্ভেশন সিস্টেম, আমাদের রিজার্ভেশন সিস্টেম কোনোদিন ডাইলুট করতে চাইবে না, কোনো সরকার চাইবে না, বিকজ অফ দেয়ার পলিটিক্যাল ভোট ব্যাংক। একদম সত্যিটাকে সত্যিভাবে নেওয়া কেউ করবে না। কিন্তু এটা আমাদের সমাজের জন্য যথেষ্ট একটা ডিসপ্যারিটি তৈরি করে দিচ্ছে, ইনইকুয়ালিটি তৈরি করে দিচ্ছে। যে বাচ্চাটা, এটা নিয়ে প্রচুর ডিবেট হতে পারে ম্যাডাম, এখানে ইয়েস নো দুটোই আছে। তো এটা ইটস কমপ্লিটলি ডিফারেন্ট পডকাস্ট টপিক অল ওভার। বাট গভর্নমেন্ট একটা জিনিস করতে পারে অবভিয়াসলি, যেটা আমার বরাবরই মনে হয়, ইরেসপেক্টিভ অফ এই রিলিজিয়ন, কাস্ট অ্যান্ড অল দিস ডিসক্রিমিনেশন, ইকোনমিক উপরে তাদের ইকোনমিক্যাল স্ট্যাটাস দেখে তাদের এড দেওয়া উচিত। বহু বাচ্চাকে আমি অন্তত দেখেছি, বহু বাচ্চার পড়াশোনা করার ইচ্ছে আছে, কিন্তু তাদেরকে ন্যূনতম সরঞ্জাম তাদের কাছে নেই, ন্যূনতম সাপোর্ট তারা পায় না। এবং এই যে ন্যূনতম সাপোর্টটা তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু গভর্নমেন্টের। এই গভর্নমেন্টকে ব্রিজ করে কাজ করতে হবে। এটা শুধু সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ না, শুধু স্টেট গভর্নমেন্টের কাজ না, দুজনের মধ্যে ব্রিজ ফর্ম করতে হবে। কিভাবে সলিউশন আসতে পারে তার জন্য বাজেটিং, সব থেকে বড় কথা সদিচ্ছা থাকতে হবে। এক্স্যাক্টলি। এবং আরেকটা কথা আমি ভীষণভাবে, যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করছি, জেন জি এর জন্যে, বা জেন জি অ্যান্ড দ্য জেনারেশনস নেক্সট, তাদের জন্যে মোর অ্যান্ড মোর
প্র্যাকটিক্যাল এডুকেশন স্ট্রাকচার তৈরি করতে হবে, যেখানে তারা থিওরি থেকে এগিয়ে গিয়ে প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ এডুকেশনে আরও ঢোকে, এবং যত তারা রিসার্চ বেসড এডুকেশনে ঢুকবে, যত তারা অ্যানালিটিক্যাল এডুকেশন সিস্টেমে ঢুকবে, আমার মনে হয় তার এফেক্ট তাদের মানসিকতা তৈরি করতে অনেক বেশি হেল্প করবে, এবং গোটা এডুকেশন সিস্টেম এবং এডুকেশন সিস্টেমের পরবর্তী ধাপ তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়াল ইউটিলাইজেশন, এই ব্যালেন্সটাকে ফর্ম করতে অনেক সুবিধা করবে, তবেই তো দেশ ইকোনমিক্যালি এগোবে। সুতরাং এই স্ট্রাকচারটা করাটা খুব প্রয়োজনীয়। অনেক ধন্যবাদ। কিন্তু এটা এত বড় চ্যাপ্টার, এত ছোটতে শেষ করার সময় শেষ করাটা খুব মানে কি বলবো, লেজিটিমেট নয়। তো আমরা যাই হোক করতে বাধ্য হলাম, যেহেতু সময় কম। আজকের পডকাস্ট এখানেই শেষ করছি। তবে এই পডকাস্ট থেকে আমরা আপনাদের অনেকগুলো জিনিস বোঝাবার চেষ্টা করলাম, কিন্তু ডিপ স্টেট কী, সিজেপি এবং এই মুহূর্তে ভারতের পজিশন কী, এই সব কিছু নিয়ে আলোচনা করলাম। কিন্তু সবার উপরে একটা বিষয় আমরা মনে হয় এখান থেকে মেসেজ দিলাম, যে সরকার থাকবে, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, আজকে এই পার্টি আছে তো কালকে ওই পার্টি আসবে, কিন্তু সবার উপরে একজন সুনাগরিক হওয়ার বা একটা সুনাগরিক তৈরি করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এটা যদি আমরা করতে পারি, এইটুকু করতে পারলেই আমাদের দেশটাই বদলে যাবে, শুধরে যাবে। আজকের এপিসোড এখানেই শেষ করছি। আপনারা এই যে এখানে আলোচনা করলাম তার সাথে কি সহমত আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই পডকাস্টটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আরও একটা পডকাস্ট নিয়ে হাজির হয়ে যাচ্ছি খুব শিগগিরই। নমস্কার।